সরি ভাইয়া। চোখে কষ্টের চাপ থাকলেও আজও ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা দেখে আমরিনের মনের মধ্যে তীব্র প্রশান্তি অনুভব করলো। আজও বুকে আরেকটু চাপ অনুভব করতে বলিষ্ঠ দু হাতে শরীরে সর্বাত্ম শক্তি দিয়ে জড়িয়ে ধরল তুলিকে। তুলির কিঞ্চিত ব্যথা হলেও শান্তির মাত্রা যে তার চেয়েও বেশি। বিকাল থেকে হৃদয়ের গহীনে জমে থাকা সবটুকু কষ্ট নিঃশেষ করে দিয়েছে আদ্রর প্রতিটি স্পন্দন। তুলিকে কোলে তুলে নিল আদ্র, তাতেও যেন ঘোর কাটেনি তুলির। সে যেন অতি আনন্দে আর অতি দুঃখে ভুল খারাপ বিবেচনা করতেই ভুলে গেছে। নিজের অশ্রুমাখা নয়ন যে আদ্রর উজ্জ্বল মুখশ্রী থেকে সরাতেই পারছে না। তুলি নিজেও জানে না সে কেন এমন করছে, তবে তার কিশোরী মন প্রখরভাবে অনুভূতিতে মিশিয়ে নিয়েছে আদ্রকে। আলতোভাবে অতি সন্তর্পণে তুলিকে বিছানায় বসিয়ে দিল আদ্র। মেয়েটা এখনো হেঁচকে তুলছে থেমে থেমে। এতটা নরম প্রকৃতির হয় বুঝি মেয়েরা, নাকি এই মেয়েটাই এমন? প্রশ্নটার সূচনা হতে অন্য এক প্রশ্নে তুলির সামনে হাঁটু মোড়ে বসে থাকা আদ্রর পাশে ফিরে চাইল। বয়ফ্রেন্ড কাঁদছে কেন মেয়েটা? সাদা ছোট লেহেঙ্গা পরিহিতা জারিফাকে নিজের কাছে টেনে নিল আদ্র। মেয়েটা ভীষণ কিউট, বয়স আর কত হবে, 5 থেকে 6 বছর। এতটুকু একটা মেয়ের কথায় খুব পাকা পাকা। জারিফা আদ্রের ছোট পুকুর ইনারার মেয়ে। বিয়ের 12 বছর পর তিনি মাতৃত্বের স্বাদ পেয়েছেন। মেয়েটা যখন ওনাকে মাম্মাম বলে অভিহিত করে তখন শুধু ইনায়ের না, প্রত্যেকটা মানুষেরই পরাণ জড়িয়ে যায়। বহু আকাঙ্ক্ষার পর সবার জীবনে জারিফার আগমন বলে কথা। মেয়েটা আদ্র বলতে পাগল, সবাইকে বলে বেড়ায় আদ্র তার বয়ফ্রেন্ড। জারিফার গালে আলতো একটা চুমু খেলো আদ্র, নরম স্বরে বলে উঠল, তুলা কেমন হয় জানো তো গার্লফ্রেন্ড? অনেক সফট। রাইট, তুলার মতো সফট এই ছিচকাদুনি মেয়েটা। তাই বুঝি তুমি তুলা ডাকো? গার্লফ্রেন্ড, তুলার মতোই খুব নরম ও কোমল এই মেয়েটার মনটা। তুমি কিভাবে বুঝলে? মনের কানেকশন গার্লফ্রেন্ড। তুলি হতভম্ব হয়ে জারিফার আদ্র কথা শুনছে, কিন্তু কিছুই ঢুকছে না তার অধম মাথায়। শুধু এতটুকু বুঝতে সক্ষম হলো আদ্র তার মনটাকে সফট হিসাবে আখ্যায়িত করেছে। সত্যি কি তাই? ফ্যাল ফ্যাল চোখ দুটো জারিফাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। জারিফার কিছু বলতে যাবে তার আগেই আমরিন ওকে কোলে তুলে নিল। ভাই যে তাকে বকবে না সেটা জানে, তবে খুব রাগ করেছে হয়তো, কিন্তু আমরিন যে কিছু একটা ধরার জন্য এমন করেছে। জারিফাকে নিয়ে রোমের বাইরে চলে আসলো আমরিন। তুলিকে কয়েকদিন ধরে বিশেষ খেয়াল করছে। তার মনে হয় তুলির মনে অনুভূতি আছে, তাই সে তুলিকে পরীক্ষা করার জন্য এই কাণ্ড ঘটালো। মনে মনে খুব আনন্দ পাচ্ছে আমরিন। আচ্ছা, ভাইয়ার মনেও অনুভূতি আছে তো? না থাকলে ভাইয়ার চোখে কেন অস্থিরতা ছিল, কণ্ঠে কেন এতটা বিষাদের রেশ ছিল? বিড়বিড় করে কথাগুলো বলতে বলতেই রুমের দিকে যাচ্ছিল আমরিন। হঠাৎ করে থমকে গেল আমরিন। সামনে নিবিড় দাঁড়িয়ে। আমরিনের বুকে উতাল ফাতাল ঢেউ গর্জে উঠল নিবিড়কে দেখে। কত কাল পরে দেখলো, হবে বছর তিনেক আগে সে যে হুমকি দিয়ে প্রগরপার হলো, আর আজ সামনে এসেছে, উপস্থিত হলো এই মানুষটাকে জানে একটা হুমকিতে আমরিনের মনে কতটা অংশে মানুষটার দখলে চলে গেছে জানে না। জানলে হয়তো ছুটে চলে আসতো। ঢের অভিমান জেগে ধরলো আমরিনকে।
কিশোরী প্রণয়ের অনলে সে যদি জ্বলতে পারে, তবে মানুষটা কেন জ্বলেনি? জ্বললে তো এতটা বছর এভাবে নিরুদ্দেশ হয়ে থাকতে পারত না। অভিমানী নিবিড়কে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়ল আমরিন। তার আগেই নিবিড় চট করে জারিফাকে নিজের কাছে নিয়ে নিল। হালকা কেশে বলে উঠল, তুই যেতে পারিস আমরিন, আমি আদ্র গার্লফ্রেন্ডের খেয়াল রাখবো, তাই না গার্লফ্রেন্ড? অভিমানী আমরিনের অতিশয় মাত্রায় রাগ হলো। ভেবেছিল নিবিড় হয়তো অন্য কিছু বলবে, কিন্তু একটা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে চলে এলো সেখান থেকে। দলা মুচড়ে যাচ্ছে ভিতরটা। 3টে বছর আগে মিছিমিছি একটা হুমকিকে মন পাজরে আঁকড়ে ধরে ভুল করে ফেলেছে সে। হতে পারে বন্ধুর বোন বলে শাসন করেছিল, যেন বিপদগামী না হয়ে অল্প বয়সে। গায়ের বেগুনি রঙের একটা সিল্কের শাড়ি জড়িয়ে নিয়েছে তুলি, পিছনে খোপায় বেলি ফুলের মালা গাঁথা, সামনে কিছু চুল মৃদু হাওয়ার তালে কপালে উপচে পড়ছে। দুহাতে বেগুনি রঙের মেটাল চুড়ি রিমঝিম আওয়াজে তুলে চলছে প্রতিটি পদক্ষেপে। চিকন গোলাপি রাঙা ছোটে লজ্জালু রেখা ছড়াছড়ি। হৃদয় হওয়া ক্ষতগুলো ভরাট করে দিয়েছে আদ্র। তুলি আমরিনের কাছ থেকে জেনেছিল আদ্র একজন হার্ট সার্জন। তুলির হার্টের চিকিৎসা করতে আদ্র কোনো মেডিসিন দিতে হয়নি, বরং দিতে হয়েছে এক আকাশসম সুখ। সুখ, এই সুখ মুহূর্তে তুলি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে মনে হচ্ছে। সুখের আশাধ্বনি তো আজ হাওমা করে কেঁদেছে। জারিফাকে দেখে এক পলকের জন্য স্তব্ধ হলেও খানিকটা সময় পর খুশিতে নিজেকে সামলাতে পারল না। চরম লজ্জা পেলেও পাগলের মতো কান্নার কারণ জিজ্ঞেস করেনি আদ্র। তাতেই খানিক সময় বিস্মিত ছিল। উল্টো নিজের কাবার থেকে একটা শপিং ব্যাগ এনে তুলির কোলে রেখেছিল। খোলার জন্য ইশারা করতেই তুলি শপিং ব্যাগটা খুলে কয়েক পলক নিস্তব্ধতায় কাটিয়ে দিল। আদ্র যে তার কথা অনুযায়ী তাকে একটা শাড়ির সাথে চুড়ি, কাজল, বেলি ফুলের মালা দিবে কল্পনাতেও ছিল না তার। কাঁদতে চাইলেও কাঁদল না তুলি। একটা হাত আঁকড়ে ধরে হাতের মুঠোয় পুরে নিল আদ্র। নিমেষে অজানা এক শিহরণ বয়ে গেল অন্তঃস্থলে। কর্ণপাত হলো আদ্রর বিষণ্ণ কণ্ঠস্বর। জারিফা ছোট ফুপির মেয়ে, ওর কাছে আমি খুবই বিশেষ, ঠিক জারিফাও আমার জীবনে বিশেষ। তুমি এতটাও দুর্বল প্রকৃতির রূপ ধারণ করো না তুলি, যা অন্যের হৃদয় দুর্বল করে দেয়। হতবাক হতবুদ্ধি হয়ে চেয়ে রইল তুলি। আদ্রর কথা পিঠে কি জবাব দেবে গুছিয়ে নিতে পারছে না। তন্মধ্যে এটাও ঠাউর করতে পারছে না আদ্র কেন এসব বলছে। কিন্তু আদ্রর কোমল আদরে মাখা সোর তার মনে অসম্ভব ভালো লাগার সঞ্চার ঘটল। শাড়িটার জন্য ধন্যবাদ জানাতে গিয়েও আটকে পড়ল আদ্রের শ্রুতিমধুর কথার মাঝে। বাক্যটা এখনো তুলির কানে বারংবার বেজে উঠছে। ধন্যবাদ দিতে হবে না, শুধু এক টুকরো হাসি আমায় নিবেদন করো শ্যামাঙ্গিনী। আমরিনদের বাড়ির বাগানের পাশে জায়গাটা মেহেদি অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে। চারদিকে স্টার আকৃতির ফেয়ারি লাইট সাজানো, আলোতে ঝলমল করছে পুরোটা জায়গা। বাগান থেকে ফুলের ঘ্রাণ মোমো করে নাকে এসে দোলা দিচ্ছে। কিছুটা দূরে সবাই মিলে বসে বসে কথা বলছে, আড্ডা দিচ্ছে। আমরিন সবুজ একটা লেহেঙ্গা পরে মেহেদির ডালা নিয়ে স্টেজে যাচ্ছে, কিন্তু যার জন্য তুলি রমণীর রূপ ধারণ করলো তার হদিশও পেল না। তবুও তাকে খোঁজার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো। কিছু একটা ভেবেই থেমে গেল। তুলি মন প্রাণে চায় সে মানুষটাই তাকে প্রথম দেখুক, তাই আড়ালেই দাঁড়িয়ে রইল। দূর থেকে পূর্ব মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে তুলির দিকে। পূর্ব নজরকে লক্ষ্য করে তার সাথে আসা দুই বন্ধু তুলিকে দেখে অপলক তাকিয়ে রইল। ঋষাদ নামের ছেলেটা লোভাতর কণ্ঠে বলে উঠল, দোস্ত, আমরা কিন্তু মিলেমিশে ভাগ করলেও পারি। চরচর করে মাথার রাগ চেপে বসলো পূর্বর। চোয়াল শক্ত হয়ে এলো সেকেন্ডে। ঋষাদের কলার চেপে ধরে কঠোর কণ্ঠে দাঁতে দাঁত চেপেই বলে উঠল, লাশ হতে না চাইলে ওই মেয়ের দিকে নিজের বাজে নজর দেওয়া বন্ধ কর, খুন করে ফেলবে একদম। কাছের বন্ধুর কাছ থেকে এমন বাসন ভঙ্গিতে ভর্তি গেল ঋষাদ। পর মুহূর্তে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, তোর বেড পার্টনার কতজন হয়েছে
তার হিসেব আমাদের অজানা নয় পূর্ব। এই মেয়েটাও নিশ্চয় তাই হবে, তবে আফসোস একা একাই। পুরোটা বলতে পারল না রিশা, তার আগে কণ্ঠনালী চেপে ধরল পূর্ব। কড়া গলায় বলে উঠল, মেয়েটা চিরকালের জন্য আমার। কথাটা বলেই নিজের রাগ থমাতেই দূরে চলে গেল। ভাইয়ের হবু শ্বশুর বাড়ির কোনো সিন ক্রিয়েট করতে চায় না সে। তার পিছু পিছু ছুটে গেল অন্য ছেলেটাও, কিন্তু রিশাদ নামের ছেলেটা দমেনি। তুলির দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে রইল। অপমানে ক্রোধে তুলিকে পাওয়ার জেদ চাপালো মস্তিষ্কে। ধীর পায়ে এগিয়ে এসে পেছন থেকে নিজের ঠোঁট জোড়া ছোঁয়াতে উদ্যত হলো তুলির ঘাড়ে। ড্রয়িং রুমে বাবা ও মায়ের সাথে একটা ছেলেকে বসে থাকতে দেখে চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো তুলির। ভুল দেখছে ভেবে চোখ কষলে আবারও ভালোভাবে তাকালো। ভুল নয় তো, সবটাই সত্যি। খুশি দৌড়ে গিয়ে ধপ করে সোফায় বসে ছেলেটার পাশে পড়ল। হকচকিয়ে হয়ে উঠল ছেলেটা। ঘাড় কাত করে তুলির ঘুমো ঘুমো মুখটা চোখে পড়তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। তুলি ঠোঁট উল্টে বলে উঠল, এতদিনে আসার সময় হলো আহান ভাই? কালই ফিরেছি রাজশাহী থেকে, আর আজই সকাল সকাল এখানে। আমার জন্য তো আসোনি। আমি নিশ্চিত তুমি ইনশিতা আপুর বিয়ের জন্য এসেছো। দুটো কারণে এসেছি। প্রথমত তোর জন্য, তাই তো আগে তোর বাসায় এসেছি। এসেই খালামণির কাছ থেকে শুনলাম তুই নাকি ইনসিতাদের বাসায়। আফসানা মেয়ের দিকে ভালোভাবে তাকালেন। তুলির ঘুমন্ত মুখ জানান দিয়েছে ঘুম থেকে উঠে চলে এসেছে সরাসরি। বেশ মায়া লাগছে তুলির ঘুমন্ত চেহারাটা। হালকা হেসে জিজ্ঞেস করলো, কিরে, ঘুম থেকে উঠেই চলে এলি? নিজের মুষ্টিবদ্ধ হাতটা ওড়না দিয়ে ঢেকে ফেললো তুলি। ভরকে যাওয়া কণ্ঠে জবাব দিল, হ্যাঁ আম্মু, একটু পরেই তো সবার রওনা দিতে হবে। আমার এখনো অনেক কিছু গোছানো বাকি, তাই কাউকে না বলেই চলে এলাম। আচ্ছা। তুলির বাবা তৌফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলালেন। আদ্রর বাসায় যাওয়ার উদ্দেশ্যে আহানের সাথে উঠে দাঁড়ালেন। আহান তুলির মাথায় হাত রেখে বলে উঠল, আদ্র ভাইদের বাসায় দেখা হবে। তুলি মাথা দুলিয়ে হ্যাঁ বুঝালো। ড্রয়িং রুম থেকে রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে খাটে বসে পড়লো এক প্রকার লাফিয়ে। মুঠো করে রাখা হাতটা মেলে ধরতে চক্ষুদয় ভেসে উঠল কড়া লাল রঙের রঙিত মেহেদি রাঙা হাত ও হলুদ রঙের চিরকুট। তুলির জানা নেই তার হাতে মেহেদি কিভাবে আসলো। গতরাতে বাগানের চেয়ারে বসে ঘুমিয়ে গিয়েছিল সে, কিন্তু সকালে নিজেকে আবিষ্কার করলো আদ্রর রুমে। কিছু সময়ের জন্য বিস্মিত হলেও তুলির চোখ কপালে উঠে গেল দুহাতে মেহেদি দেখে। লজ্জায় আর কৃত্রিম হয়ে উঠেছিল তার গাল। মেহেদি কি আদ্র ভাইয়া দিয়ে দিল? আনমনে নিজেকে নিজেই প্রশ্ন করলো তুলি, কিন্তু মস্তিষ্ক বলে উঠল, উনি কেন মেহেদি দিয়ে দিবেন? তুলি মিনমিন সরে বলতে লাগলো, আমরিন দেয়নি তো, কিন্তু আমরিন দিলে এটা কেন লিখবে? সকাল সকাল মাথায় প্রেসার দিতে ইচ্ছে করলো না আর। বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়াতে আটকে উঠল। তার গায়ে শাড়িটা নেই, বরং কালকে নীল ড্রেসটা। শাড়িটা কোথায় গেল? কে পাল্টালো? আদ্র? চোখে মুখে ভয়ের চাপ দেখা ফুটে উঠল। তুলির মস্তিষ্ককে কঠিন ভাবে শাসালো। ডাক্তার সাহেবকে অবিশ্বাস করার আগে তোর মরণ হোক তুলি। হয়তো আমরিন পাল্টিয়েছে। এটা বলি তুলি গায়ের ওড়নাটা দিয়ে মাথায় ঘুমটা টেনে নিল। ড্রেসিং টেবিলের ওপর তাকাতেই দেখতে পেল শাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখা, কিন্তু তার উপর একটা চিরকুট ভাঁজ করে রাখা, যা দেখে ব্রজগোল কুচকে এলো। তুলি কিছু একটা ভেবে শাড়িটা আদ্রর কাবাটে রেখে দিল, কারণ এটা এখন নেওয়া সম্ভব না, যদি মা দেখে সন্দেহ করে। তাই পরে নিয়ে যাবে। চিরকুটটা নিয়ে সোজা নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আসতেই সোফায় ঘুমিয়ে থাকা আদ্রর দিকে চোখ পড়ল তার। আদ্র ঘুমন্ত মুখটা দেখেই পরম ভালো লাগায় চেয়ে গেল হৃদয়টা। চারদিকে তাকিয়ে ভীত সম্ভ্রান্ত মন নিয়ে আদ্রর দিকে কিছু ঝুঁকে পড়ল। কাপা কাপা হাতি ছুঁয়ে দিল আদ্র খোঁচা খোঁচা দাঁড়িতে। যন্ত্রণা অনুভব করলো তুলি। আদ্র নিজে কষ্ট করে সোফায় ঘুমোচ্ছে, অথচ তাকে সম্পূর্ণ রুমে একা থাকতে দিয়েছে। এটা তার জন্য অনেক বেশি। দু চোখ বুঝতে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে গেল। আবেগী মনটা সরে আসতে বাধা প্রদান করছে আদ্র থেকে, কিন্তু কেউ দেখে ফেললে অথবা আদ্র জেগে গেলে কি প্রতি উত্তর করবে সে? তাই ধীর পায়ে হেঁটে বাসে চলে এলো তুলি।
চিরকুটটা তার জন্যই ছিল, এটা তার দৃঢ় বিশ্বাস। তবে কে রাখলো? পরেই তো দেখা হয়নি। সযত্নকারী চিরকুটের ভাঁজ খুলে মেলে ধরলো তুলি। চোখে ভাসমান হলো খুব সুন্দর হাতের লেখা। 4 বছর আগে 2 বেরুনি করা এক পিচ্চিতে আমার অবাধ্য চোখ দুটো আটকে গিয়েছিল। বেহায়া হয়ে গিয়েছিল আমার মন। আমার নির্ঘুম প্রতিটি রাতে, প্রতি মুহূর্তে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ বেহায়া বলে অভিহিত করেছি আমি। শঙ্কায় কেটেছে নিদ্রাবিহীন আধার। এই চিন্তায় পিচ্চির মনে আমার জায়গা হবে তো? সময়ের স্রোতে পিচ্চি আজ 18তে পা রেখেছে। গত রাতে তাকে শাড়িতে দেখে বেসামাল হয়ে পড়েছিল আমার এতদিনের বাধ্য হৃদয়। মন প্রতিবার একটা প্রশ্নই করে যাচ্ছিল, তবে কি আমার অপেক্ষার প্রহর গুনার সমাপ্তি ঘটবে এবার? শুভ জন্মদিন তোলা। চিরকুট পরে কিছুক্ষণ থ মেরে রইল তুলি। আজ তার জন্মদিন, সে তো ভুলেই বসেছিল। চিরকুটটার মালিককে তা বুঝতে আর বাকি নেই তার। কিন্তু চিরকুটের লেখাগুলো, তুলির পরিচয় আদ্রর সাথে এ বাড়িতে আসার পরে। আগে কখনো দেখা হয়নি আদ্রর সাথে। নানুর বাড়িতে আমির ইনশিতার সাথে পরিচয় হলেও আদ্র মুখটা দেখার সৌভাগ্য তার কখনো হয়নি, শুধু নামটাই শুনে গেছে। গোলাপি একটা লং টপস পরে তুলি গলায় সাদা একটা ওড়না পেঁচিয়ে নিল। ডান হাতটা লুকিয়ে অন্য হাতে টলে টানতে টানতে আদ্রের বাড়িতে ঢুকলো। সবাইকে নিজ নিজ গাড়িতে উঠতে দেখতে পেল তুলি। মায়ের সাথে উঠতে গিয়ে বাধা পেল আমিনের জন্য। আমিন টেনে নিয়ে তুলিকে গাড়িতে নিজের পাশে বসালো। এই গাড়িটা বেশ বড়, সামনে নিবিড় সাগর, পেছনে পায়েল, রিমি, অন্তু। নিজের পাশে অন্য একটা সিট খালি দেখে ব্রু কুচকালো তুলি। তখনই জারিফাকে কোলে নিয়ে আদ্র হাজির হলো। পরনে কালো শার্ট, চোখে সানগ্লাস, ঠোঁটে স্মিত হাসি। তুলি রাতের জন্য কৃতজ্ঞতার স্বরূপ দৃষ্টি নিক্ষেপ করলো আদ্রর দিকে। হাত বাড়িয়ে জারিফাকে নিজের কোলে নিতে গেলে জারিফা এমন এক বাক্য বলল যা শুনে স্তব্ধ হয়ে গেল তুলি। জারিফার বাক্যটা ছিল এমন: বয়ফ্রেন্ড বলেছে তুমি নরম, তাই তোমার কোলে যাওয়া যাবে না। তুমি ব্যথা পেলে আমার বয়ফ্রেন্ডও ব্যথা পাবে। কথাটা বলেই জারিফা আমরিনের কোলে গিয়ে বসলো। পায়েল, রিমি, অন্তসাগর সবার সন্দেহের দৃষ্টি নিবদ্ধ আদ্রর দিকে। আদ্র এমন ভান করলো যেন ওদের পাত্তা দেওয়ার সময় নেই। তুলির পাশে বসে গাড়ির দরজাটা লাগিয়ে দিল। ভিড় করে বলে উঠল, গার্লফ্রেন্ড আমার হাটে হাড়ি ভেঙে দিল। কথাটা কারো কর্ণগোচর না হলেও তুলির কর্ণগোচর হলো ঠিকই। ভীষণ মজা পেল সে আদ্রর কথাটা শুনে। গাড়ি ছুটে চলছে বান্দরবনের উদ্দেশ্যে। যাত্রাটা দীর্ঘ হলেও সবাই বেশ উৎফুল্ল। তুলি কখনো বান্দরবন যাওয়া হয়নি। জীবনে প্রথম ইনশিতার বিয়ে উপলক্ষে বান্দরবন যাওয়ার সুযোগ পেয়েছে। ইনশিতার বিয়ে হবে ওদের দাদার বাড়িতে। ইনশিতাদের দাদার বাড়ি বান্দরবন। এত দূর কিভাবে কি তা প্রশ্ন জাগলেও সবটাই সম্ভব হয়েছে প্রেমের টানে। তুলি মায়ের কাছে শুনেছিল আদ্রর বাবা রাফিদ সাহেব কুমিল্লা ভার্সিটিতে চান্স পাওয়ার এখানে পড়তে আসেন বান্দরবান থেকে। ভার্সিটিতে পরিচয় হয় সায়রা বেগমের সাথে। তারপর প্রেম, বহু তিতিক্ষার পরে বিয়ে। কারণ এত দূরে মেয়ে দিতে নারাজ ছিলেন আদ্রর নানা। কিন্তু মেয়েকে এতই বেশি ভালোবাসতেন যে না মেনে উপায় ছিল না। বিয়ের পর রাফিদ সাহেব সায়রা বেগমকে নিয়ে ঢাকায় সেটেল হয়। ইনশিতার দাদা দাদি বেছে নেয়, তাই খুব একটা যাওয়া হয় না ওদের। তবে রাফিদ সাহেবের ইচ্ছে মেয়ের বিয়ে উনি নিজের বাপের ভিটে হতেই বিদায় দিবেন। সেই সুবাদে বরপক্ষ যাচ্ছেন সেখানে। আকাশে মেঘ জমেছে, চারদিকে কিছুটা অন্ধকার ছেয়ে আছে। চট্টগ্রাম ছেড়ে বান্দরবনের দিকে ছুটে চলছে গাড়ি। তুলি এতক্ষণ সবার সাথে কম বেশি কথা বললেও আদ্রর সাথে একটা কথাও বলেনি বললে ভুল হবে। চেষ্টা করেও পারেনি, কারণ ডাক্তার সাহেব যে ফোনে ব্যস্ত ছিল সারা রাস্তায়। তুলির একবার মোবাইলে উকি দিয়ে দেখার ইচ্ছে হলো, কিন্তু দেখতে হলে তো আদ্রর গা ঘেঁষে বসতে হবে। তাই এসিটাকে দমিয়ে ফেলল। পাশে যদি আদ্র তাকে বলবো যে নিবিড় উঠে সাগরের সিটে বসে পড়লো আর সাগর ড্রাইভিং করতে লাগলো। তুলি পাশ পেয়ে দেখলো আমিনও জারিফা গভীর ঘুমে তলিয়ে গেছে। পেছনে অন্তু ও পায়েল পরস্পর মাথায় একসাথে ঠেকিয়ে কি সুন্দর করে ঘুমোচ্ছে। এই দুটো মানুষের যদি স্বচোখে নিজেদের এই দৃশ্য দেখতো তাহলে হয়তো বিশ্বাস করতো না ভেবে হাসি পেল তুলির। রিমি কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে ছিটে মাথা এড়িয়ে রেখেছে। তুলির নিজেরও এখন ঘুম পাচ্ছে খুব। এত লং জার্নি এর আগে কখনো করেনি সে।
মাথাটা ঝিম ধরে আছে। সিটে মাথা এলিয়ে দিয়েও খুব একটা আরাম পেল না, তবে এছাড়া যে উপায় নেই। আকস্মিক চেনা স্পর্শে কেঁপে উঠল তুলি। একটা বলিষ্ঠ হাতের মালিক তাকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল যত্ন সহকারে। পরম আবেশে চোখ বুঝে এলো তুলির। ঠোঁটে প্রতীয়মান হলো হাসির রেখা। মাথায় ঠোঁটের ছোঁয়া পেতেই শীতল স্রোত বয়ে গেল পুরো হৃৎপিণ্ড জুড়ে। মনে মনে আওড়ালো, এই মানুষটা আমার হোক, শুধুই আমার হোক। পেশেন্টের হুঁশ ফিরেছে মিস্টার পূর্ব। ডাক্তারের কথা শুনে উঠে দাঁড়ালো পূর্ব ও তার সাথে সেই বন্ধু। দরজা ঠেলে কেবিনে ঢুকে দেখতে পেল বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা রিশাদকে। গলায় হাতে পায়ে ব্যান্ডেজ। গত রাতেও ছেলেটা সুস্থভাবে স্বাভাবিক ছিল। রিশাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ডাক্তারের দিকে তাকালো পূর্ব। সাথে সাথে ডাক্তার বলল, উনি আর কথা বলতে পারবেন না। যেই ব্যক্তি অথবা যারা ওনাকে আঘাত করেছেন আমার ধারণা মতে খুবই বিচক্ষণ ছিলেন। প্ল্যান করেই কণ্ঠনালীতে আঘাত করেছেন মেবি। হাতটাও অকেজো হয়ে পড়েছে। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়লো পূর্ব। তার মুখের হাবভাব বোঝার দুষ্কর। পূর্বের দিকে তাকিয়ে কিছু বলার জন্য চটপটাতে লাগলো রিশাদ। ভয়ে তার চোখের কার্নিশ দিয়ে জল গড়িয়ে পড়লো। ভেসে উঠল কাল রাতের দৃশ্য। তুলির ঘাড়ে নিজের ঠোঁট দুটো এগিয়ে নিতেই খুব শক্ত করে মুখ চেপে ধরলো কেউ। টেনে হিসড়ে অতি সাবধানে নিয়ে এলো বাড়ির পিছনের সাইডে। চাঁদের আলো মানুষটাকে দেখে ভয়ার্ত চোখে তাকালো রিশাদ। ছোটার জন্য হাত পা ছোটাছুটির প্রয়াসে চালাতেই বলিষ্ঠ আগ্রাসী হাতে গলা চেপে ধরলো মানুষটা। ছোট একটা ছুরি দিয়ে আঘাত করলো গলায়। হাতে রক্তের ছিটেফোঁটা লাগার আগে লাথি দিয়ে রিশাদকে নিচে ফেলে দিল। এলোপাতাড়ে লাথি মারতে লাগলো রিশাদের পেটের নিচের দিকে। রিশাদ প্রাণ ভিক্ষা চাইতে গিয়েও পারছে না। চোখ দুটো থেকে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। রিশাদ হাত মুছে ধরে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, প্রথম দেখায় অর্ধাঙ্গিনী রূপে মেয়েটাকে কবুল করে নিয়েছি আমি। নিজের প্রত্যেকটা শ্বাসে মিশিয়ে নিয়েছি তাকে। আর তুই তাকে কলঙ্কিত করার চেষ্টা করছিলি। তোর এমন হাল করব আজ যেন বেঁচে থেকে মরণ যন্ত্রণা অনুভব করিস। কোনো মেয়ের দিকে চোখ তুলে চাইতেও যেন তোর চোখের সামনে আমার চেহারাটা ভেসে ওঠে। মেয়েরা সম্মানের যোগ্য, তোদের মতো কুত্তার ভোগের পাত্রী নয়। জানে মারব না, হসপিটালও পাঠাবো তোকে, তবে তোর জীবনের সবটুকু শান্তি কেড়ে নিয়ে নষ্টামি করার পথটাও রাখবো না। কথাগুলো বলেই শরীরের সবটুকু শক্তি দিয়ে পাগলের মতো মারতে লাগলো অনবরত। সাথের ছেলেটা থামলো না। এসব মানুষের প্রাপ্য এমনই হয়। নিজের হাতে মোটা লাঠিটা এগিয়ে দিল সুটাম দেহের অধিকারী যুবকের নিকট। লাঠি নিয়ে বাঁকা হাসলো ছেলেটা। রিশাদ ভয়ে করুণ চোখে চাইল। চোখ দুটো ব্যথায় চোটে বুঝে আসছে তার। সহ্য শক্তি হারিয়ে ফেলেছে। লোকটা তাচ্ছিল্য সুরে প্রশ্ন ছুড়ল, তুই কাকে কলঙ্কিত করার চেষ্টা করেছিস জানিস? রিশাদ কোনো উত্তর দিতে পারল না। লোকটা হাঁটু মোড়ে হাসিটা প্রসারিত করে বলে উঠল, যার থমকে যাওয়া নিঃশ্বাসে আমার সমাপ্তি। নিস্তব্ধতায় ছেয়ে আছে চারদিক। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। নির্জন পরিবেশ, কিন্তু সমস্ত নির্জনতা কাটিয়ে পরপর 4টি গাড়ি ঢুকলো একটা বড় গেট দিয়ে। তুলি পুরো রাস্তায় আদ্র বুকে ঘুমিয়েছিল। তাতে বেশ লজ্জা অনুভব করছে, যদিও ইচ্ছাকৃত। তবুও তার লজ্জার কারণ গাড়ি থাকা বাকি সবাই। পাশে বসেই আদ্র বাইরে তাকিয়ে আছে। তুলিও আগ্রহ নিয়ে বাইরে তাকাতেই রাতের আধারে চাঁদের মৃদু আলোর চোখ পড়ল কিছুটা দূরে বড় বড় পাহাড়ের দিকে। পাহাড়গুলো বিশাল। বাড়িটার পিছনে দাম্ভিকতা নিয়ে দাঁড়িয়ে আছে। তুলির কাছে এমনটাই মনে হলো, কিন্তু বেশ দূরে অবস্থান তাহাদের। খুশিতে চকচক করে উঠল তুলির দু চোখ। এত বড় পাহাড় এর আগে কখনো দেখেনি সে। পাহাড়ি শহর বান্দরবানে এসে তার খুশির মাত্রা দ্বিগুণ হয়ে গেল। ইচ্ছে করছে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পাহাড়টা ছুঁয়ে আসতে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল প্রকৃতির সান্নিধ্য। নির্মল একটা বাতাস এসে ছুঁয়ে দিল আদ্র তুলির অঙ্গে। চোখ বুজে বাতাস প্রকৃতির ঘ্রাণ নেওয়ার চেষ্টায় লেগে পড়ল তুলি, যা দেখে আদ্র চোখে একরাশ মুগ্ধতা এসে ভর করল। খুশিতে আত্মহারা তুলি আদ্রর বাহু আঁকড়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আপনারা সবসময় এখানে কেন থাকেন না ডাক্তার সাহেব? আপনারা এখানে থাকলে তো আমি 12 মাস আপনাদের বাসায় বেড়াতাম। তুলির কথা কর্ণপাত হতে সবাই মিটমিট করে হাসতে লাগলো।
সেদিকে কোনো খেয়াল নেই তার। সে তো দৃষ্টি তুলে নিষ্প্রভ চেয়ে আছে আদ্র ঠোঁটের কার্নিশে লেগে থাকা হাসির পানে। পিছন থেকে হাসির শব্দে ধ্যান ভাঙল তার। জড়তা আষ্টে হয়ে পড়ল তুলির। অন্তু দাঁত কেলিয়ে বলে উঠল, তুমি কিন্তু 13 মাস বেড়াতে পারো তুলি। 13 মাসও হয় নাকি ভাইয়া? তুলির প্রশ্নে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল অন্তুর দিকে। অন্তুর মনে মনে পৈশাচিক আনন্দ হচ্ছে সবাইকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে পেরে। এতকাল ছিল অবহেলিত, আজ তুলির কারণে বেচারা সবার কাছে পাত্তা পাচ্ছে। কিন্তু রিস্ক নেওয়া যাবে না, কারণ দেখা যাবে জবাবে উৎসুক দৃষ্টিগুলো আগুনের ন্যায় জ্বলে উঠবে। আর নিজের ভালো তো পাগল হয়ে বোঝে, তাহলে অন্তু কেন বুঝবে না? কথাটা ভেবে অন্তু গম্ভীর স্বরে বলল, আগে নামি, যেতে যেতে বলবো। পায়েল তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নেমে গেল, যা দেখে অন্তুর বুকে থুতো দিতে লাগলো। এই এক মেয়ে যদি পারতো তোকে চোখ দিয়েই খুন করতো অন্তু। সাবধান ভাই সাবধান, পায়েল ডাকিনীর নিকট হতে। বিড়বিড় করতে করতে গাড়ি থেকে নেমে গেল অন্তু। বাড়ির ভিতর দিকে চলে যেতে নিলে পায়েল সামনে এসে হাত ছড়িয়ে দাঁড়ালো। অন্তু অবিশ্বাস্য স্বরে বলে উঠল, বেবি ইউ ওয়ান্ট টু হাগ মি? আই কান্ট বিলিভ দিস। কথাটা বলেই যেই না পায়েলকে জড়িয়ে ধরতে যাবে, পায়েল ধুম করে এক ঘুষি দিল অন্তুর বুকে। বেচারা অন্তু শব্দ করে ছিটকে এলো। ততটা ব্যথা না পেলেও করুণ চাহনি নিক্ষেপ করলো পায়েলের উপর। হাসতে হাসতে গাড়ি থেকে নেমে এলো সবাই। বাড়ির কাজের লোক এগিয়ে এসে ব্যাগগুলো নিয়ে গেল ভিতরে। আদ্র আমরিনের কাছ থেকে জারিফাকে নিজের কাছে নিয়ে নিল। মেয়েটা এত ঘুম কাতুরে সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে। এখনো আদ্র কাঁধে মাথা রেখে গলা জড়িয়ে ঘুমে মগ্ন। পায়েল রাগে চোখে তাকিয়ে বলল, ঢং না করে তুলির কথা জবাব দিয়ে যা। অনেক তো জিনিয়াস আপনি ফেলটুস ডাক্তার অন্ত। কাইন্ডলি বলে যাবেন 13 মাস কিভাবে হয়? 12 মাসের সাথে 1 মাস যোগ করলে 13 মাস, একদমই সিম্পল। অভিজ্ঞদের ন্যায় ভাব নিয়ে প্রতিউত্তর করলো অন্তু। তুলি ফিক করে হেসে দিল। হাসতে হাসতে আদ্র বাহুতে মাথা ঠেকালো। অন্যদিকে সাগর, রিমি, নিভির, আমরাও হেসে কুটি কুটি। পায়েল ভাবুক সরেই বলে উঠল, ও আচ্ছা তাই নাকি ফেলটুস ডাক্তার? আপনার মতন জিনিয়াসকে তো সম্মাননা প্রদান করা, নাহলে আমাদের মতন ডাক্তারের জীবন তেজপাতা। সুতরাং আমি আপনাকে কিছু দিতে চাই। পায়েল শয়তানি হাসি দিয়ে এগিয়ে আসতে লাগলো। অন্তু আর চোখে একবার পরোক্ষ করে নিল পায়েলকে। সুবিধা ভালো ঠেকছে না তার কাছে, হয়তো রক্ত শোষার প্রস্তুতি নিয়েছে মেয়েটা। অন্তু 1 2 3 বলে দৌড়ে এসে পায়েলকে ধাক্কা দিয়ে পালাতে লাগলো। পায়েল মাটিতে পড়ে গিয়ে রাগে অভিমানী চিল্লিয়ে বলে উঠলো, অন্তর বাচ্চা শান্ত, আই কিল ইউ। অন্তু পিছন ফিরে ফ্লাইং কিস ছুড়ে বলল, আই কিস ইউ। হু হু করে আরেক দফা হেসে উঠল সবাই। তুলির সাথে হাঁটে হাঁটে রিমি বলল, ওরা দুজন এত বড় হয়েছে তবু বাচ্চা, একসাথে হলেই দ্বন্দ্ব। কিন্তু জানো তুলি, দুজন আবার দুজনকে না রাগানো ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আমাদের পুরোটা মেডিকেল লাইফ কাটলো ওদের খুনসুটি দেখতে দেখতে। ওনারা কি একে অপরকে ভালোবাসে? তুলি মুখ ফসকে মনের প্রশ্ন বাহির প্রকাশ করে ফেলল, করে নিজেই হতভম্ব। রিমি আলতো হেসে বলল, আরে না, ওরা তো একে অপরে জাতশত্রু। তাছাড়া পায়েলের একটা রিলেশন আছে। রিলেশন বললে ভুল হবে, বিয়েটা 2 বছর আগে পারিবারিকভাবেই ঠিক হয়েছে। হয়তো খুব শীঘ্রই বিয়েটাও হয়ে যাবে। কথাগুলো শ্রবণ গ্রন্থিতে পৌঁছাতে অজানা এক ব্যথা অনুভব করলো তুলি। কেন সে নিজেও জানে না, তবে তার অবুঝ মনটা 4 জোড়া চোখে ভালোবাসা দেখেছে। হতে পারে তাহা বোঝার ভুল। তাহলে কি আদ্র অনুভূতিগুলো বুঝতে অক্ষম সে? আটকে উঠল তুলি। আদ্রের দিকে চাইল সূক্ষ্ম দৃষ্টিতে। তার মন বলছে কোনো কিছুই মিছে নয়, আবার সব কিছুই মিছে। কেননা কার মনে কি আছে কে জানে। চোখ তো অনেক কিছুই দেখায়, কিন্তু মন তো অনেক কিছুই লুকায়। ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়লো তুলি। রিমির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, অন্তু ভাইয়া? অন্তু তো পায়েলকে দেখায়, কিন্তু কেন জানি না আমার মাঝে মাঝে ফিল হয় অন্তু পায়েলকে নিয়ে কিছু একটা অনুভব করে।
আমার দ্বারাও ভুল হতে পারে, শুধু এতটুকু চাই দুটি ভালোবাসার মানুষ সর্বদা একসাথে থাকুক। হতাশ কণ্ঠে বলল রিমি। নিজের আখি যুগল নিবদ্ধ করলো মোবাইলের কথা বলতে বলতে বাড়ির ভিতরে যাওয়ায় সাগরের দিকে। তুলি আর কিছু বলার ইচ্ছে পোষণ করলো না, সবাই একসাথে বাড়ির ভিতর ঢুকলো। ওদের আগে বাকি সবাই চলে এসেছে। ড্রয়িং রুমে আসতে অপরিচিত অনেক লোক দেখতে পেল তুলি। একজন পুরুষ ও মহিলা এগিয়ে এসে সবার সাথে কথা বলতে লাগলো। তাদের চেনে না তুলি। রিমি পায়েলরা নাকি আগে এসেছে এখানে বেড়াতে, তাই জিজ্ঞেস করতেই জানালো ওনারা আদ্র চাচা চাচি। দূরে একটা মেয়েকে দেখিয়ে বলল মেয়েটা আদ্র চাচাতো বোন ঝুমু। নজর কাড়া সুন্দরী মেয়েটা, বয়স তুলির থেকেও 2 অথবা 3 বড় হবে ধারণা করে নিল তুলি। আদ্র জারিফাকে তার ছোট পুকুর কোলে দিয়ে সবার সাথে হাসি মুখে কৌশল বিনিময় করতে লাগলো। মুগ্ধ নয়নে দীর্ঘক্ষণ চেয়ে রইল তুলি। ঘোর কাটলো তার একটা মেয়েলি কণ্ঠ সরে। আমি ঝুমু, তুমি নিশ্চয়ই তুলি। আমরিনের কাছ থেকে অনেক শুনেছি তোমার কথা। শুনেই ছেলে ফেললেন? চোখ বড় বড় করে বলল তুলি। বিনিময়ে ঠোঁট প্রসারিত করে একটা মুগ্ধময় হাসি উপহার দিল ঝুমু। তুলি হাতটা টেনে ধরে, ছবি দেখেছি। কার কাছ থেকে? ইটস সিক্রেট। মুখের হাসিটা বজায় রেখে বলল ঝুমু। তুলিও আর মাথা ঘামালো না। এতক্ষণ খারাপ না লাগলেও এখন সারাদিনের ক্লান্তি জেগে ধরেছে তাকে, মাথাটা বার হয়ে আসছে। আদ্র একবার তুলির দিকে তাকিয়ে চোখ পেরিয়ে নিল। ঝুমুকে উদ্দেশ্য করেই বলল। ঝুমু কোনো প্রকার শব্দ না করে বাদ্যমের মতো তুলিকে নিজের রুমে নিয়ে এলো। রুমটা বেশ সুন্দর, ব্যালকনি থেকে বাতাস দিয়ে আসছে, সাদা পর্দাগুলো উড়ছে বাতাসের দাপটে। অমায়িক হাসি হাসলো তুলি। ক্লান্ত মিশ্রিত স্বরে বলল, এটা কি তোমার রুম আপু? তুমি আমার সাথেই থাকবে। তুলি আর কিছু না বলে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঝর্ণার পানি চুয়ে যাচ্ছে দেহের সর্বাঙ্গে। কিছুটা শীত শীত অনুভব করলো তুলি। নিজের ডান হাতটা মেলে ধরতে শীতল একটা স্রোত বয়ে গেল শিরদাঁড়া বরাবর। শরীরটা কাটা দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। গাড়িতে বহুবার আমরিনকে জিজ্ঞেস করতে চেয়েছে মেহেদি সে দিয়েছে কিনা, কিন্তু জড়তা সংকোচ দমে যায় তুলির। চুল মুছতে মুছতে রোমে আসতে বারান্দায় একটা অভয় উপস্থিত। অন্তরাত্মা কেঁপে উঠল তার। তোয়ালটা রেখে পা টিপে টিপেই অভয়টাকে দেখে ভয় দেখানোর দুষ্ট বুদ্ধি নিয়ে শব্দহীন পিছে স্থির হলো। উচ্চস্বরে চিল্লানোর প্রস্তুতি নিতে মানুষটা পেছন থেকে তার এক হাত টেনে সামনে এনে নিজের সম্মুখে দাঁড় করলো দ্রুত গতিতে। আচমকা এহেন কাণ্ডে 2 চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো তুলি। ক্রমাগত সামনে ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে শ্যামলা চেহারায়, যা চোখে ভাসতে ঘোর লেগে এলো আদ্রর। হৃৎপিণ্ডে প্রবল কম্পন অনুভব করলো সে। ঠোঁটে মুগ্ধ হাসি ফুটিয়ে ঘোর লাগা কণ্ঠেই বলল, চোখ খুলো তোলা। ধপ করে চোখ মেলে চাইল তুলি। আদ্র কি জানে তার একটা ডাকে তুলির ভিতরটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ঘোর লাগা কণ্ঠস্বর সেকেন্ডের পলকেই কেমন করে তুলির হৃৎপিণ্ডে আঘাত করছে। জানে না, জানলে বিরত থাকতো তুলিকে এলোমেলো করা হতে। আজকাল তার ছোট মন হৃৎপিণ্ডটা অসুস্থ অনুভব করছে, ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। বেদনায় সিক্ত হয়ে পড়েছে আদ্রকে পাওয়ার লোভে। হাতে স্পর্শ পেতেই ধ্যান ভাঙল তার। আদ্র হাতটা আঁকড়ে ধরে ব্যালকনির হলদেটে আলোয় কিছুটা একটা গভীর দৃষ্টি পর্যবেক্ষণ করে চলছে। জমে গেল তুলি। লজ্জায় রাঙা হয়ে উঠল তার মুখটা। এভাবে লজ্জায় পড়তে হবে ভাবেনি একদম। সে তো ভেবেছিল কয়েকদিন লুকিয়ে রাখলে মেহেদির রং মুছে যাবে। সেই সাথে ডান হাতের তালুতে হলদেটে নিয়ন আলোয় জলজল করা আদ্র নামক নামটা। আদ্র হাতটা আরেকটু ওপরে তুলতেই তুলি এক নাগারেই বিষণ্ণ স্বরে বলতে লাগলো, বিশ্বাস করুন আমি লিখিনি। কে লিখেছে জানি না। আমি লিখেছি। মেহেদি আমরিন দিয়েছে, নামটা আমি লিখেছি। অসম্পূর্ণ থেকে গেল তুলির মুখের বাক্য। কিঞ্চিত দূরত্ব তৈরি হলো দুঠুতের মাঝে। আদ্র কথাটা যেন ঠিক বজ্রপাতের ন্যায় তরঙ্গিত হলো কর্ণকুহরে। এটা একদম অপ্রত্যাশিত তার নিকট। কম্পিত স্বরে প্রশ্ন করল, আপনি? সামান্য মৃদু হাসল আদ্র। তুলির হাতে ছুঁয়ে দিল নিজের শুষ্ক উষ্ঠদয়। নিমেষে ছাদ করে উঠল বুকটা। নির্ভীক নিষ্পলক তুলির দৃষ্টি। পা দুটো অসাড় হয়ে আসছে। তুলি প্রখরভাবেই নিজের অনুভূতিগুলো অনুভব করতে পারছে সদ্য ধেয়ে আসা ঝড়। থ মেরে রইল সে। আদ্র তুলির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল।
যা গাড়িতে পেরে এসেছিল তুলি। তুলির ছোট ছোট আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল রেখে মুগ্ধতা সরিয়ে বলে উঠল, আমার অস্তিত্ব না থাকলেও তোমার হৃদয়ের গহীনে যেন আদ্র নামটা চিরসজীব থাকে তুলা। তুলির চকচকিত নয়ন দুটো আদ্র নীলাভ চোখে স্থির হলো। সাথে সাথে চোখ বেয়ে গড়িয়ে গেল এক ফোঁটা নোনা জল। দুর্বল হাতে আদ্র সাদা শার্টটা টেনে ধরে করুণ কণ্ঠে ডেকে উঠল, ডাক্তার সাহেব, আমার হার্টের চিকিৎসা করে দিবেন। নিকষ কালো আধারে কাটিয়ে নব এক প্রভাতের সূচনা ঘটেছে। জানালার কার নিশ্চয়ই সূর্যের প্রথম কিরণ রোমে প্রবেশ করার প্রয়াস চেষ্টায় মত্ত। চোখ মেলে ফাঁস ফিরে তাকালো ঝুমু। তুলি বিছানায় গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। শেষ রাতে হালকা গোঙানির আওয়াজ কানে আসতেই ঝুমু হন্তদন্ত হয়ে বের হয়ে এসেছিল ঘুমের রাজ্য হতে। তুলির কপালে হাত দিতেই চমকে উঠল সে। জ্বর এসেছে মেয়েটার। সে আতকে উঠে আদ্রর রুমের সামনে দৌড়ে এসে উপস্থিত হলেও ডাকলো না। সারাদিনের দীর্ঘ জার্নিও বিয়ের নানা আয়োজনের ব্যস্ততা কাটিয়ে একটু ঘুমানোর সুযোগ পেল সবাই। তাই আর কাউকে বিরক্ত না করে জেগে নিজেই জলপট্টি দিল। শরীরে উত্তাপ কিছুটা কমে এসেছে বুঝতে আবারও ঘুমের রাজ্যে ডুব দিয়েছিল ঝুমু। বিছানা ছাড়ার আগে তুলির কপালে হাত দিয়ে শরীরটা তাপ পরীক্ষা করে নিল। আগের চেয়েও কিছুটা স্বাভাবিক। ঘুম থেকে জাগলে ওষুধ খাইয়ে দিব। মৃদু হেসে কথাটা বলে ওয়াশরুমে চলে এলো। ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতেই দেখতে পেল এখনো সবাই ঘুম থেকে জাগেনি। পা বাড়িয়ে সকালের শুদ্ধ নির্মল হাওয়া উপভোগ করতে ছাদে এসে উপস্থিত হলো। কিছুটা এগিয়ে যেতে ব্রু কিঞ্চিত কুঁচকে এলো ঝুমুর। আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে একটা ছেলে। ছেলেটা টের পাওয়ার আগে ঝুমুর তড়িঘড়ি করে যেতে নিলে আটকে পড়লো একটা বলিষ্ঠ হাতের বাঁধনে। স্তম্ভিত হয়ে গেল ঝুমু। পেছন থেকে ছেলেটা তার হাতটা শক্ত করে টেনে ধরে রেখেছে। ঝুমু ভয়ার্ত চোখে সিঁড়ি দরজার দিকে তাকিয়ে রইল। কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। হাতের জোরালো টান অনুভব করতেই দৃঢ় কণ্ঠে বলে উঠল, ছাড়ুন ছাড়। কেউ দেখলে আপনার কিছু হবে না, কিন্তু আমার অনেক কিছু হয়ে যাবে। আপনার মতো একাধিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখার সাহস আমার ফ্যামিলি আমাকে দেয়নি, একটা রাখারও অনুমতি নেই। ঝুমুর তীক্ষ্ণ বাণে তাচ্ছিলের হাসি হাসলো আহান। বিন্দুমাত্র রাগ হচ্ছে না তার, বরং 4টি দিন মেয়েটার থেকে দূরে থেকে মরুভূমির ন্যায় প্রখর উত্তাপ তার হৃদয়। মেয়েটাকে এক পলক দেখলেই যেন তার সমস্ত পিপাসা মেটে। পিপাসে কাতর কন্টেনারে এক ফোঁটা জলের সঞ্চার হবে। ঝুমুর হাতটা টেনে নিজের একদম কাছে নিয়ে এলো। আকস্মিকতায় ভরকে গেল ঝুমু। আহানকে পিছু পেরে কিছু বলার পূর্বে তাকে পেছন থেকে কোমরে পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল দুটো হাত। ধরাস করে কেঁপে উঠল ঝুমু। কাঁপা কাঁপা সরে প্রশ্ন ছুড়ল, কি করছেন স্যার? ঝুমুকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরল আহান। কানের পিঠে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে পিছলে সরে বলে উঠল, স্যার আমি ভার্সিটিতে, তোমার বাড়িতে নয়। তোমার সাহস হলো কি করে বাড়িতে এসে যোগাযোগের সব পথ বন্ধ করে আমাকে দূরে ঠেলে দেওয়ার? আপনার তো গার্লফ্রেন্ড আছে, আমাকে আপনার কি প্রয়োজন? বউ আর গার্লফ্রেন্ড কি এক? যদি এক না হয় তবে আমার বউ প্রয়োজন। আহানের বেসামাল কথা কর্ণধার হতেই আগ্নেয়গিরি তো জ্বলে উঠল ঝুমু। নিজের পেটে বিচরণ করা আহানের পর্সা হাত দুটোতে নখ বিঁধে দিল প্রচন্ড জোরে। ব্যথায় কুকিয়ে উঠল। পরক্ষণই ক্ষীণ হাসি রেখা প্রতিমায়ন হলো ঠোঁটের কোণে। ঝুমুর কানের পাতায় কামড় বসিয়ে দিল। ক্ষান্ত হলো সে। সাথে সাথেই ঝুমু চিল্লিয়ে বলল, ছাড়ুন কুমিল্লার রাক্ষস, ছাড়ুন আমার কান। আমি কুমিল্লার রাক্ষস হলে তুমি কি বান্দরবনে পাহাড়ি পেতনি? আহানের হাত দুটো ছাড়িয়ে অগ্নিদৃষ্টি নিয়ে আহানের দিকে ঘুরে দাঁড়ালো ঝুমু। তেলে ভাজা বেগুনের মতো জ্বলে ওঠার আগেই আহান কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নিল। নির্মল স্বরে বলল, শোনো পেতনি। কি? আনিশা আমার গার্লফ্রেন্ড নয়, বরং তোমাকে রাগানোর জন্য মিথ্যা বলেছে সে। ও শুধু কলেজ লাইফের বান্ধবী। বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও আমি তোমায় ছাড়তে পারবো না। ঝুমুর নাকে নাক ঘষতে ঘষতে কটাক্ষ করলো আহান। আলতো করে একটা চুমু খেলো ঝুমুর লজ্জায় রাঙা হয়ে ওঠা গালে। আহান রাঁচির একটা ভার্সিটির টিচার। সেই ইউনিভার্সিটিতে 2য় বর্ষে অধ্যয়নরত ঝুমু। স্টুডেন্ট হিসেবে আহানের সাথে পরিচয়, তারপর আত্মীয়দের যোগসূত্রে যোগাযোগ, অতঃপর প্রণয়। আজ 4 দিন হয়েছে বিয়ের উপলক্ষে বাড়িতে এসেছে সে। আহানকে বলে আসেনি। বাড়িতে আসার পর থেকে তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তীব্র অভিমান ছিল তার আহানের ওপর। বিয়ের অভিমান সব মিলিয়ে
আহানের সাথে যোগাযোগ করেনি সে, কিন্তু তার তো ধারণা ছিল আহান এখানে আসবে, কারণ তুলির খালাতো ভাই যে আহান তা সে জানে। সকল অভিমান ভুলে গিয়ে আহানকে ঝাপটে ধরলো ঝুমু। সকালে স্নিগ্ধতায় নীল গগনের অভিমানগুলো এক ঝাঁক পাখি নেই উড়ে গেল মহা আনন্দে। গোধূলির লগ্ন ছাড়িয়ে রাতের ঘন কালো আধারে ডুবে গেছে প্রকৃতির সজীব রূপ। চারদিক ব্যস্ত সবাই রেডি হতে। আজ সারাটা দিন সবার ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। বোনের হলুদের আয়োজনে মগ্ন আদ্রকে এক পলকও দেখার সাধ্য হয়নি তুলির আজ। মনে অজস্র কষ্টের দানা বেঁধেছে তার। আদ্রকে না দেখতে পেয়ে বারবার শ্বাসটা ভারী হয়ে আসছে। দুদিনের সদ্য জন্ম নেওয়া অনুভূতিগুলোর মধ্যে প্রখর এতই বেশি যে তুলির মনটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আদ্রকে দেখতে না পারার তৃষ্ণাটা তাকে কুরে কুরে খাচ্ছে সামান্য কয়েক ঘন্টার ব্যবধানে। এই নিয়ে বারবার নিচে গিয়েছে, কিন্তু প্রতিবার দেখার তৃষ্ণা মেটানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে এসেছে। আমরিন কালোর মধ্যে লাল পাড়ের একটা শাড়ি নিয়ে বড় বড় পা ফেলে তুলির রুমে এলো, কিন্তু তুলির সেদিকে কোনো খেয়াল নেই। শাড়িটা ধপ করে পাশে রাখলো আমরিন। তুলির অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে শাড়িটা পরিয়ে দিল, তারপর নিজেও লাল একটা শাড়ি পরে রেডি হলো। অলরেডি সবাই প্রস্তুত হয়ে ইনশিতাকে নিয়ে স্টেজের কাছে চলে গেল। আমরিন তুলিকে নিয়ে উঠতে গেলে তুলির আকুতি ভরা ব্যাকুল কণ্ঠে প্রবেশ করলো। আদ্র ভাই কোথায়? কিরূপ পরিমাণ চমকালো আমরিন। নিজের বিচক্ষণ দৃষ্টি তাক করতে আন্দাজ করে নিল কিশোরী তুলির মনের অবস্থা। আলতো হেসে ভ্রু নাচিয়ে জবাব দিল, ভাইয়া মাত্র রুমে গেল। কেন বলতো? আমরিনের কথার জবাব দেওয়ার পেছনের সময় ব্যয় করে নিজের চোখে তৃষ্ণা আর বাড়াতে চাইল না তুলি। তড়িৎ গতিতে পা বাড়াতে বাড়াতে শাড়ির আঁচলটা কোমরে গুজে ছুটে গেল আদ্রর কাছে। কাউকে পরোয়া করার সময় তার। এই মুহূর্তে সে কেবলই একজন তৃষ্ণার আবেগী কন্যা। তার তৃষ্ণা নিবারণ সান্নিধ্যে একমাত্র আদ্র নামক মানুষটার। কিন্তু তুলির মনে সূর্যের প্রবল উত্তাপে সৃষ্ট মাটিতে ফাটলে ন্যায় ফাটল সৃষ্টি হবে তা কি সে আজও জানতো না। জানলে হয়তো উদ্ভ্রান্তের মতো ছুটে আসতো না। অজানা আশঙ্কায় অন্তরটা মোচড় দিয়ে উঠল তুলির। চোখ দুটো তাকে ধোকা দিয়ে নিঃশব্দে গড়িয়ে দিতে লাগলো অশ্রু। আদ্র রুমের দরজা থেকে ছুটে আসলো। দরজা লাগিয়ে পা দুটো ভেঙে ফ্লোরে নিশ্চুপ হয়ে বসে পড়লো। শাড়ির আঁচলটা ছুটে ছড়িয়ে পড়লো মেঝেতে। তুলি পাথরের মতো স্থির, নিস্তেজ। বাহ্যিক নিস্তেজ হলেও অন্তরটা, তুলির অভ্যন্তরটা ভালোবাসা না পাওয়া আকুলতা আর্তনাদ করছে। সে দৃশ্য তাকে উপলব্ধি করিয়েছে। ভালোবেসে ফেলেছে তার ডাক্তার সাহেবকে। নেত্রযুগল থেকে অবাধ্য জল অবলীলায় ভিজিয়ে যাচ্ছে গাল। অশ্রুসিক্ত কণ্ঠে তুলি চিল্লিয়ে বলে উঠল, আপনাকে পাওয়ার যোগ্যতা আমার নেই, তবু আমি কেন আপনাকে চাই আদ্র? কেন চাই? আপনার জীবনে যদি আমি নাই থাকি, তবে কেন আমার মনে ভালোবাসার সৃষ্ট হলো আপনার প্রতি? তুলির প্রশ্নগুলো চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ রইল। অন্ধকারাচ্ছন্ন রোমে একরাশ চাঁদের আলোয় তুলির চোখের পানি চিকচিক করে উঠল। তুলি আনমনে ভাবতে লাগলো, কাছের মানুষগুলোর অভিনয় খুবই নিখুঁত হয়, নয়তো সামনে থেকে বুকে আগলে নিয়ে পিঠে কিভাবে ছুরি গাঁথে। নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে তার। আদ্র তো কখনো তাকে বলেনি ভালোবাসে, কারণ আদ্রর জীবনে পারফেক্ট কাউকে মানায়, তার মতো গ্রাম্য মেয়েকে নয়। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অন্তু, নিধির, সাগর সাদা পাঞ্জাবি পরে পিক তুলতে ব্যস্ত। পায়েল, রিমি দুজনে হলুদ ও নীল রঙের জামদানি শাড়ি জড়িয়েছে গায়ে। চুলের খোপায় লাল গোলাপ গেঁথেছে। বড় কন্যা পক্ষের হলুদ অনুষ্ঠান একই সাথে হচ্ছে, কেননা রণকদের বাড়ির অর্থাৎ ইনশিতার হবু শ্বশুর বাড়ির ঢাকাতে, তাই বান্দরবানে বিয়ের আয়োজন একই সাথে করা হয়েছে। রণক ও ইনশিতা স্টেজে বসে কথা বলতে মগ্ন। তৃপ্ততার আনন্দে দুজনের চোখে মুখে উপচে পড়ছে। পড়বেই না কেন? দীর্ঘ 3 বছরের প্রণয়ে আবদ্ধ থাকা দুজন যুগলের ভালোবাসা সার্থক হতে যাচ্ছে অতি শীঘ্রই। চারদিকে হই হুল্লোড়। এতদিন ঘুমট পরিস্থিতিতে থাকা বাড়িটা কানায় কানায় আজ কোলাহলে পরিপূর্ণ। ঝুমু ও আমরিন একসাথে হলুদের ডালা নিয়ে এসে স্টেজে রাখলো। নিবিড় এক পলক চাইলো আমরিনের মুখের দিকে। আমরিন নিবিড়ের দৃষ্টি বুঝলেও তোয়াক্কা করলো না, কারণ সেদিন নিবিড়ও তার কোনো তোয়াক্কা করেনি। নিবিড়কে এক প্রকার অগ্রাহ্য করে পাশ কাটিয়ে বাড়ির ভিতর যেতে লাগলো। মেজাজ টুঙ্গে উঠে গেল নিবিড়ের। দাঁতে দাঁত খিঁচেই ডেকে উঠল,
দাঁড়া আমরিন। কর্ণগোচরে হওয়া মাত্রই পা দুটো আপনা আপনি থমকে গেল আমরিনের। জমে গেল সে। নিবিড় খুব বেশি নিকটে এসে দাঁড়ালো। রাগে লাল হয়ে যাওয়া মুখটা চোখে ভাসতে সূক্ষ্ম একটা ঢোক গেল আমরিন। দৃঢ় ভয়ার্থ স্বরে বলল, কিছু বলবেন ভাইয়া? অনেক কিছু বলবো। নিবিড়ের রাগান্বিত কথা শুনে আমরিনের সঞ্চিত সব সাহস ফুস করে উড়াল দিল। তবুও সে দমতে রাজি নয় এই ছেলের কাছে। এত বছর একটা হুমকির ভিত্তিতে তার মনে ভালোবাসা জাগিয়ে আবার তাকে ইগনোর করবে, কষ্ট দেবে। তাহলে কেন সাড়া দেবে সে এই ছেলেটাকে? দিবে না, একদমই দিবে না। মনে সাহস জুগিয়ে আমরিন কঠোর কণ্ঠে বলল, জি বলুন ভাইয়া। আমরিনের কঠোর কণ্ঠে ধপ করে জ্বলে উঠল নিবিড়ের দু চোখ। এমনিতেই আমরিনের ওপর তীব্র মেজাজ গরম ছিল, তার কারণ মেয়েটা তাকে এখানে আসার পর থেকে ইগনোর করে যাচ্ছে। এখন তা আগুনে ঘি ঢেলে দিল। চারদিকে তাকে একটুখানি সময়ও বিলম্ব না করে আমরিনের হাত টেনে বাড়ির পেছন দিকে নিয়ে এলো নিবিড়। আমরিন বিচলিত কণ্ঠে মৃদু সরেই চেঁচালো, কি করছেন? ছাড়ুন আমাকে। নিবিড়ের তাতে কোনো হেলদোল নেই। আমরিনকে নিজের সাথে চেপে ধরলো শক্ত করে। অবাক দৃষ্টিতেই নিবিড়ের মুখের দিকে তাকালো আমরিন। কোমরে জ্বলন অনুভব করতেই নিবিড় থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপটাতে লাগলো। চোখ দুটোতে নেমে এলো অসহায়ত্ব। নিবিড় কোমর থেকে হাত সরিয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল আমরিনের সম্মুখে। কোমরে খালি অংশটুকু শাড়ি দিয়ে ঢেকে দিল অতি সযত্নকারে। চোখের পলক ফেলতে ভুলে গেল আমরিন। হতভম্ব হয়ে পর্যবেক্ষণ করতে লাগলো নিবিড়ের কর্মকাণ্ড। শাড়িটা ঠিক করে উঠে দাঁড়ালো নিবিড়। আমরিনকে কাছে টেনে নিয়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, এভাবে শাড়ি পরলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আমরিন বলতে দেরি করলেও তার উষ্ঠদয় নিজের উষ্ঠদয় দ্বারা আঁকড়ে ধরতে একটু বিলম্ব করল না নিবিড়। কোমরের চাপ দিয়ে নিজের আরো কাছে টেনে আনলো আমরিনকে। নিমেষে একটা শীতল স্রোত বয়ে গেল আমরিনের দেহে সর্বাঙ্গে। মৃদু নড়ে উঠল সে। নিবিড়ের বুকে হাত দিয়ে ঠেলে নিজেকে ছাড়িয়ে নিয়ে লজ্জায় স্তম্ভিত হয়ে পড়ল। চোখ বড় বড় করে লজ্জা মিশ্রিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে নিবিড়ের দিকে, কেন করলেন এমনটা? নিজের উষ্ঠযুগল হাত দিয়ে পৌঁছে নিবিড় বাঁকা হেসে চোখ টিপে প্রতি উত্তর করল, আমার ইচ্ছা হয়েছে তাই। অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল আমরিন। আমরিনের কাছে এই মুহূর্তে নিবিড়কে শয়তান মনে হচ্ছে। এত বছর ভুল মানুষকে সে চিনেছিল। সবার চোখে ভদ্র, গম্ভীর, ইনোসেন্ট ছেলের আসল রূপ তো এতদিন লুকায়িত ছিল। কি অসভ্য বাবা, ভাবা যায়? ইচ্ছে হলেই কি কিস করা যায়? হাঁটতে থাকা নিবিড় পথ অবরোধ করে দাঁড়ালো আমরিন। নিবিড় প্রশ্নসূচক ভঙ্গিতে তাকাতে আমরিন গলায় জোর বাড়িয়ে বলে উঠল, ইচ্ছে হলেই কিস করবেন? কেন করবেন? আমার ঠোঁট কি আপনার কেনার সম্পত্তি? মুচকে হাসলো নিবিড়, যা দেখে আমরিনের হৃদয় মুহূর্তের জন্য থমকে গেল। অবুঝ মনে বছরখানেক আগে উদয় হওয়া ভালোবাসায় নিমেষে অনেকখানি বেড়ে গেল সামনে স্থির ছেলেটার জন্য। নিবিড় নির্বিঘ্নেই মুখে হাসি বজায় রেখে বলল, তুমি আমার কেনা সম্পত্তি নও, তবে আমার ভবিতব্য, এবং আশা করি বলতে হবে না ভালোবাসি। সাথে সাথে শীষ বাজানো আওয়াজ কানে এসে প্রতিধ্বনিত হলো দুজনের। আওয়াজ অনুসরণ করে তাকাতে চোখ কোঠর থেকে বেরিয়ে আসে উপক্রম। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো আমরিনের। পায়েল, অন্তু, সাগর, জুমু, আহান, রিমি একসাথে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। অন্তু শীষ বাজাতে বাজাতে তিরস্কার সরে বলল, কিছু দেখিনি ভাই, শুধু শুনেছি ভালোবাসি। অন্তু তিরস্কার শুনে এক মুহূর্ত স্থির থাকতে পারল না আমরিন। লজ্জায় অভিশঙ্কায় এক প্রকার ছুটে পালিয়ে গেল। অট্ট হাসিতে ফেটে পড়লো সবাই। অন্তু দাঁত কেড়ে নিবিড়কে প্রশ্ন করলো, আদর জানে তো ভাই, নইলে কিন্তু বন্ধুর হাতে মারা পড়বি। বন্ধুদের ব্যাপারে কিন্তু ভীষণ পসেসিভ। ভালোবেসেছি বলেই অনুমতি পেয়েছি। নিবিড়ের কথায় হু হু করে উঠল সবাই। পায়েল, রিমি, সাগর, অন্তু জেগে ধরলো নিবিড়কে ট্রিট দেওয়ার জন্য। নিবিড় হেয়ালি সরিয়ে বলে উঠল, বিয়েতে তো কবজি ডুবিয়ে খাবি, তোদের মতো রাক্ষসদের বারবার খাওয়ানোর টাকা নাই আমার। তবে ভিক্ষা দিতে আমি মোটেও কৃপণতা করি না। নিবিড়ের কথা শুনে সবগুলো মিলে কেল ঘুষি দিতে লাগলো পিঠে। বেচারা নিবিড় সবসময় বেঁচে বেঁচে থাকতো, কিন্তু ভাগ্যের পরিহাসে এখন অন্তুর মতো
কেলানি খাচ্ছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে এই মুহূর্তে। পায়েলের ফোন বেজে উঠলো শব্দ করে, স্ক্রিনে ভেসে উঠলো অভিক। সবাই ব্রু নাচাতেই পায়েল জড়তে নিয়ে একগাল হাসলো। অন্তু সবার অলক্ষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শব্দ করে হেসে উঠল। পায়েলকে রাগানোর মোক্ষম সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয়। লজ্জা লজ্জা ভাবে নেই বলল, উফ, তোরা এমন ভাবে তাকাবি না তো, আমার খুব লজ্জা পাচ্ছে। হাসির রোলে মুখরিত হয়ে গেল নিস্তব্ধ জায়গাটা। পায়েল রাগে তেড়ে এলো অন্তুর দিকে দ্রুত গতিতে। অন্তুকে আর পায়কে। পায়েল কাছে আসার আগে অন্তু প্রগার পার। পায়েল থেমে গিয়ে হালকা হেসে অভিকের কল রিসিভ করে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। বাকি সবাই স্টেজের দিকে চলে আসলো। কালো পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আদ্র স্টেজের দিকে আসছে। সারাদিন ভীষণ ব্যস্ততার মাঝে কেটেছে। আদরের বোনের বিয়েতে কোনো প্রকার ত্রুটি রাখতে চায়নি সে, তাই নিজে হাতে সবটুকু করেছে। মাথায় প্রচন্ড ব্যথা করছে, ক্লান্তি দেহে ভর করেছে প্রখর ভাবে। কিন্তু শ্যামাঙ্গিনীকে চোখে চোখে রাখার জন্য সকল ক্লান্তি কাটিয়ে রেডি হয়ে এলো। মেয়েটা সারাদিনের পায়চারি আজ তার চোখে পড়েছে। তাকে দেখার তৃষ্ণে চটপট করতে দেখে মেয়েটাকে নিজের বুকে মিশিয়ে নিতে প্রবল ইচ্ছে জেগেছিল। শত ব্যস্ততা থাকলেও ইচ্ছে করে আজ দেখা করেনি আদ্র। আড়ালে দেখে গেছে মেয়েটার অস্থিরতা, অসম্ভব শান্তি অনুভব করছে আজ। 4 বছরে তাকে কাছে পাওয়ার বিষাক্ততার বিষ শ্যামাঙ্গিনী নিজেই কাটিয়ে দিয়েছে। বাগানের কাছে আসতে পা দুটো থমকে গেল আদ্রর। নীলবর্ণের চোখগুলো লাল আভা ছড়িয়ে পড়লো, রক্ত জমায় নেয় টকটকে লাল চোখ দুটো এক দৃষ্টিতে বাগানের এক কোণে দুটো মানুষের উপর নিবদ্ধ। পূর্ব নিষ্পলক চেয়ে আছে তুলির দিকে। তুলি খানিকটা অস্বস্তি লাগলো, সামনে নিল। কোনো ক্রমে আর আদ্র নামক মানুষের কথা ভাববে না ও। আদ্রকে এড়িয়ে যাওয়ায় নিজের জন্য শ্রেয় মনে করলো, কারণ সে আদ্র যোগ্য নয়। আদ্র নিজে মুখেই স্বীকার করেছে। এমন এক বাক্য শোনার পর তুলি প্রচন্ড কষ্ট হচ্ছে, তবু ঈর্ষিতার জন্য নিচে এলো। কোনোভাবে কাউকে বুঝতে দেওয়া যাবে না সে আদ্রর জন্য দুর্বল, তবে দেখা যাবে অযোগ্য বলে সরাসরি অপমান করা হবে তাকে। সেই ভয়ে তুলি পিছিয়ে গেল। আদ্র মুখোমুখি না হয় দৃঢ় প্রণ করলো, মনে প্রাণে দোয়া করলো আদ্র জীবনে যোগ্য কারো আগমন হোক। কিন্তু মন তুলির মরে যেতে ইচ্ছে করছে, আদ্রকে দেখাতে ইচ্ছে করছে। কষ্টগুলো চিলিয়ে বলতে মন চাইছে, দেখুন না ডাক্তার সাহেব, আমি ভেতর ভেতর মৃত্যুবরণ করছি, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছি। দয়া করে রক্ষা করুন আমায়, ভিক্ষা দিন আপনাকে। পূর্বের ডাকে ভাবনার জগৎ হতে বেরিয়ে এলো তুলি। অগোচরে কৌশলে মুছে নিল কার্নিশে লেগে থাকা জলটুকু। গলাটা বারবার ধরে আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আজকাল চিৎকার করে কাঁদার সুযোগটুকুও নেই। পূর্বের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত স্বরেই বলে উঠল, গতকাল আসেননি যে, ভাইয়ের বিয়ে অথচ আপনি লেট। আলতো হাসলো পূর্ব, এক হাত পিছনে নিয়ে নম্র স্বরেই জবাব দিল, আসলে একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে দেখতেই হসপিটালে গিয়েছিলাম, তাই গতকাল আসতে পারিনি। কিন্তু মনে হচ্ছে আজ এসে ভালো করেছি, নইলে তো এক শ্যামা বর্ণা ফোলা ফোলা কান্না মিশ্রিত ডাগর ডাগর আঁকিদয় সর্বপ্রথম দেখার চান্সটুকু আমি মিস করে যেতাম। তুলি বুঝতে পারে পূর্ব তার চোখের পানি দেখে ফেলেছে, তাই ছোটের কোণে মিথ্যা হাসি ফুটিয়ে বলে উঠল, কাজল দিলে আমার চোখের এমন দশা হয়। আপনি? তুলি কথাটা সম্পূর্ণ করার আগে একটা শক্তপোক্ত বলিষ্ঠ হাত ডান হাতটা শক্ত করে চেপে ধরলো। বয়ার্ত চোখে পাশ ফিরতে চোখে পড়লো আদ্রকে। অন্তরাত্মা কেঁপে উঠলো তুলির। আদ্র রক্তিম দৃষ্টি দেখে পূর্ব আদ্র তুলির হাত ধরে রাখাতে দেখে রাগে হাত মুঠো করে নিল। তুলিকে নিজের দিকে টেনে নিল আদ্র। পূর্বের দিকে তীক্ষ্ণ নজর নিক্ষেপ করলো, তীর্যক কণ্ঠে বলে উঠল, রিল্যাক্স পূর্ব, সুস্থ আছো এটা কি বেশি নয়? যে তোমার নয় তার জন্য রেগে যাওয়া নিছক। তাকে নিজের জন্য কল্পনা করার পূর্বে নিজের জীবন নিয়ে আগে একবার চিন্তা করে নিও, কারণ আদ্র নিজের অস্তিত্বে অন্যের উপস্থিতি অনুভব করার আগেই সমাপ্তির পাতা টেনে দিবে। পূর্বের চোখে দুশ্চিন্তা ফুটে উঠল। যা বোঝার বুঝে গেল সে, কিন্তু সে পিছাবে না, কারণ তার মন তুলিকে ভালোবেসে ফেলেছে। তুলিকে না পাওয়া কষ্টে জর্জরিত হতে চায় না সে। আপাতত চলে যাওয়ার সঠিক মনে হলো তার। তুলি আদ্রর কথা বুঝতে না পারলেও তার শক্তির কাছে পেরে উঠছে না। মনে পড়ে গেল আদ্র বলা বাক্যটা। কষ্ট হলো আদ্র হাতটা ধরে টান দিতেই চেঁচিয়ে উঠল, হাত ছাড়ুন আদ্র ভাইয়া।
ভ্রুক্ষেপ করলো না আদ্র। রাগে ক্ষোভে কষিয়ে থাপ্পড় দিতে ইচ্ছে করছে তুলিকে। খুন করলেও তার এই রাগ কমবে না, কিন্তু নিজেকে কিভাবে খুন করবে সে? একটু থেমে তুলির শাড়ি ভেদ করে হাত দুটো কোমরে চেপে ধরলো, কাছে টেনে নিয়ে রাগান্বিত স্বরেই বলে উঠল, ছাড়বো না। তুলি তাচ্ছিল্য স্বরে বলল, কেন ছাড়বেন না? কোন অধিকারে স্পর্শ করছেন আমায়? আপনি আমার খালাতো ভাই। খালাতো ভাইকে এইভাবে অধিকার খাটানোর অনুমতি তো আমি দেইনি। কথাগুলো বলতে গিয়ে অসহনীয় পীড়ন হচ্ছিল তুলির। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে গেছে। বহু কষ্টে চেপে রাখলো ঠোঁট কামড়ে। আদ্রকে দেখাতে চায় না নিজের ভেঙে চড়ে যাওয়া অনুভূতিগুলো, যারা কান্নার রূপে বেরিয়ে আসতে চাইছে। তার ডাক্তার সাহেবকে অপমান করার অপরাধী। আদ্র পিছলে সরেই বলল, অধিকার চাই তোমার? তুলি খানিকক্ষণ বিস্ময়কর দৃষ্টিতে প্রশ্নটা বোঝার চেষ্টা করলো, কিন্তু চোখে পড়ল আদ্র চোখের কোণে চিকচিক করা জল। পলক ঝাপটালো তুলি। সে কি ভুল দেখছে? আরেকবার দেখার আগে আদ্র তার হাতটা ধরে টানতে টানতে রাফিদ সাহেবের রুমে উপস্থিত হলো। বাড়ির সকল মেহমান স্টেজের কাছে। রাফিদ সাহেব ও সায়রা বেগম তৈরি হয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই ছেলেকে দেখে দাঁড়িয়ে পড়লেন দুজনে। বিস্মিত চোখে তাকালেন আদ্র পেছনে থাকা তুলির দিকে। রাফিদ সাহেবের ছেলের মুখের দিকে তাকিয়ে আটকে উঠলেন। সায়রা বেগম এগিয়ে গিয়ে কিছু বলতে যাবেন, পূর্ব মুহূর্তে রাফিদ সাহেব হাত দেখিয়ে বাধা দিলেন। ছেলের দিকে চেয়ে আদরে কণ্ঠে বললেন, ভিতরে এসো আদ্র। কি হয়েছে? তুলির হাত কেন ধরে রেখেছো? তুলি, তুই কি কিছু করেছিস প্রিন্সেস? আমার ছেলে রেগে আছে কেন? তুলি জড়তার সংকোচ আড়ষ্ট হয়ে পড়ল। জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পেল না। এমন পরিস্থিতিতে পড়তে হবে খালাখালুর সামনে কল্পনা করেনি কখনো। আদ্র রাফিদ সাহেবের দিকে দৃষ্টি রেখে বিনীত স্বরে বলল, আমি তুলিকে বিয়ে করতে চাই বাবা। আশা করি জীবনে প্রথমবার আপনার নিকট কিছু চাওয়ার বিনিময়ে আপনি আমায় ফিরিয়ে দিবেন না। বাক্যগুলো ঝংকার তুলে তুলির শ্রবণ গ্রন্থিতে পৌঁছালো। মুহূর্তে থমকে গেল তুলির পৃথিবীটা। রাফিদ সাহেবের হাসিমাখা মুখটা চোখে পড়ল তার। সেই হাসি মুখখানা অপেক্ষা করে সায়রা বেগমের দিকে তাকিয়ে শান্ত ও স্পষ্ট কণ্ঠে বলে উঠল, কিন্তু আমি পূর্ব ভাইকে বিয়ে করতে চাই খালামণি। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে তুলির। আদ্র হাত থেকে টুপ টুপ করে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। সাদা ফ্লোরে লাল বর্ণের তরল দেখে তুলির কান্নার পরিমাণ ক্রমশ বাড়ছে। তার মনে হচ্ছে এই রক্তক্ষরণ তার হৃদয় থেকে হচ্ছে। সেদিকে অপলক চেয়ে থেকে চোখ বুজে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, কবুল। পরপর আরো দুবার বলে মায়ের বুকে মাথা গুজে অঝোর ধারায় কাঁদতে লাগলো তুলি। আজও রক্তিম চেহারা দিকে তাকানোর সাহস নেই যে তার। অন্যায় করেছে সে, বিরাট অন্যায়। আজ তুলি উপলব্ধি করতে পারছে, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসা মানুষটার ওপর বিশ্বাস স্থাপন করতে হয়। বুঝে নিতে হয় মানুষটার অপ্রকাশিত অনুভূতি। আফসানা বেগম মেয়েকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কাঁদছিস কেন আম্মু? বিয়েতে কি তোর অমত ছিল? না আম্মু, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি, কিন্তু আদ্র ভাইয়া আর খালামণি তো আমাকে কখনো ক্ষমা করবে না। আমি কিভাবে ওনাদের মুখ দেখাবো? আমায় নিয়ে চলো প্লিজ, নিয়ে চলো এখান থেকে। তুলি কাঁদতে কাঁদতে বলে উঠল। তুলির কান্না মিশ্রিত স্বরের কথাগুলো রুমের উপস্থিত সবারই কর্ণগোচর হলো। সায়রা বেগম ধীর পায়ে হেঁটে এসে তুলির পাশে বসলেন। আফসানা বেগমের কাছ থেকে টেনে নিজের কাছে আনলেন তিনি। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। তার থেকে বেশি সারা চেহারা জুড়ে ভয় ও অনুশোচনার চাপ। সায়রা বেগমের বুঝতে অসুবিধা হলো না অনুশোচনায়, কষ্টে ভিতর থেকে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে মেয়েটা। তিনি তুলির চোখের পানি মুছে দিলেন, মুখে হাসি ফুটিয়ে জাপটে ধরলেন নিজের সাথে। মমতার ছোঁয়া পেয়ে তুলি অশ্রুভরা কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ভুল বুঝেছি খালামণি, আমি ক্ষমার যোগ্য না। কেন তোমার বুকে জায়গা দিলে আমাকে? তবুও বলবো আমায় ক্ষমা করে দাও। তুই যা দেখেছিস শুনেছিস তাই বিশ্বাস করেছিস, তোর কোনো দোষ নেই তুলি। তুই ছোট, কিন্তু এটা থেকে শিক্ষা নিবি, মনে রাখবি আমরা তোকে খুব ভালোবাসি। সায়রা বেগমের বুকে মুখ গুজে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো তুলি। আজ থেকে সে কারো অর্ধাঙ্গিনী, কেউ তাকে বউ বলে সম্বোধন করবে সবার কাছে। এভাবে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে কখনো ভাবেনি তুলি। মনের সুপ্ত কোণে সঞ্চারিত
প্রণয় আজ সার্থক। কিন্তু তুলির ভয় হচ্ছে, তীব্র ভয় হচ্ছে। আদ্র ক্ষমা করবে তো? কিছুক্ষণ আগে পূর্বকে বিয়ে করার কথা বলতেই আদ্র দ্রুত গতিতে তুলির হাতটা ছেড়ে দিল। প্রচন্ড অবাক হলো তুলি আচমকা আদ্র হাত ছেড়ে দেওয়াতে। আন্তঃমস্তিষ্ক তুলতেই চোখ পড়ল আদ্রর করুণ চাহনি, যা স্পষ্ট জানান দিয়েছে আদ্রর হৃদয়ে সৃষ্ট হওয়া ঝড়ের ব্যাগ। সায়রা বেগম ছেলের চাহনি দেখে আটকে উঠলেন। এগিয়ে এসে তুলির দু হাত আঁকড়ে ধরে ভয়ার্ত স্বরে বলে উঠলেন, কি বলছিস মা? পূর্বকে কেন বিয়ে করবি? কারণ আমি আদ্র ভাইয়ার অযোগ্য খালামণি। নিচু স্বরে বলল তুলি। সায়রা বেগমের চোখ বড় বড় হয়ে এলো। তিনি অনায়াসে বুঝতে পারলেন তুলি আদ্রর রোমে বলা কথাগুলো শুনে ফেলেছে, কিন্তু তুলি বোধ হয় পুরো কথা শুনেনি। তুলি যদি পূর্বকে বিয়ে করে তাহলে ওনার ছেলে নিঃস্ব হয়ে যাবে। বহু কষ্টে 4 বছর আগে ছেলের মুখে এক চিলতে হাসি দেখার সৌভাগ্য হয়েছিল ওনার। ছেলেটা ছোট থেকেই একাকিত্ব নিয়ে কাটিয়েছে, নিজেকে গম্ভীর প্রকৃতির হিসেবে প্রকাশ করেছে সর্বদা। কলেজ জীবনে একটু আধটু সুখী হলো, তা স্থায়িত্ব হয়নি বেশি দিন, বরং নিজেকে আরো শক্ত করে গুটিয়ে নিয়েছিল আদ্র। রাগ হয়ে উঠেছিল তার চিরসঙ্গী। তার হৃদয়ে জমায়িত কষ্টের কাছে রাগের মাত্রা কম হলেও রাগকেই প্রাধান্য দিয়েছে বেশি। ভাঙতে চায়নি সে, তাই তো নিজেকে গড়েছে কঠোরভাবে। পরিবার থেকে দূরে থেকেছে বছরের পর বছর। সায়রা বেগমের সামনে দাঁড়ানো মেয়েটার জন্যই আদ্র 5 বছর পর ফিরে এসে বাড়িতে একেবারের জন্য, নয়তো মাঝে মাঝে এলেও চলে যেত। নিজের ফ্ল্যাটে আলাদাভাবে থাকতো। ফ্ল্যাটটা আদ্রর দাদা আদ্রর জন্য কিনে রেখেছিলেন। তিনি আদ্রকে চোখে হারাতেন। সায়রা বেগম তুলির 2 হাত টেনে এনে বসালেন সোফায়। পাশে বসে কোমল স্বরে বলে উঠলেন, আমার ছেলের সাথে তোর বিয়ে হবে মা। রনকের ফ্যামিলিকে আমরা না করে দিয়েছি। কিন্তু আমি তো গ্রাম্য মেয়ে, আদ্র ভাইয়ার অযোগ্য খালামণি। তোমরা আদ্র ভাইয়ের জন্য যোগ্য কাউকে খুঁজে নিও। তুলির ছলছল নয়নে দেখে এবার সবটাই পরিষ্কার হয়ে গেল সায়রা বেগমের কাছে। রাতে সবাই তৈরি হওয়ার সময় সায়রা বেগম আদ্রের রুমে গিয়েছিলেন। সকালবেলা রাফিদ সাহেবের বড় বোন মুমতাহিনা খান বিশাল ঝামেলা করেছেন আদ্রের বিয়ে নিয়ে। উনি চাইছেন আদ্র ওনার ছোট মেয়ে রূপসাকে বিয়ে করুক। রাফিদ সাহেব রূপসাকে ছেলের বউ করে নিয়ে যাবেন বলে বড় বোনকে কথা দিয়েছিলেন, কিন্তু ছেলে বেঁকে যাবে তা তিনি ভাবেননি। তাছাড়া ছেলেকে তিনি খুব ভালোবাসেন, তাই ছেলের খুশি ওনার কাছে মুখ্য। আদ্র অন্য কাউকে বিয়ে করতে চায়, সেটা জানতে পেরে মুমতাহিনা খানও ইচ্ছে মতো গালাগাল করেছে সেই মেয়েকে। বাড়ির সবাই সেই খবর না জানেও ড্রয়িং রুমে যারা উপস্থিত ছিল তারা সবাই জেনেছে। আদ্র সন্ধ্যার দিকে বাড়ি ফিরে কাজের মেয়ে রিমার কাছ থেকে সব শুনেছে। রিমা আবার আদ্রর ভক্ত। বিয়ে উপলক্ষে আদ্রর সাথে এসেছে এখানে। সব শুনে আদ্র হাত মুষ্টিবদ্ধ করে নিল। সায়রা বেগম ছেলের অবস্থা দেখে রিমাকে দমকে আদ্র পিছু পিছু রোমে এলেন। রোমে এসে হন্তদন্ত হয়ে বলতে শুরু করলেন, তুলি অযোগ্য গ্রাম্য মেয়ে, এসব আমাদের দৃষ্টিতে নয় আদ্র। তোর ফুপু আমার আগের মাথায় বলে ফেলেছে। প্লিজ কোনো সিন ক্রিয়েট করিস না, ইনশিতার বিয়েটা মিটে যাক। তাচ্ছিল্যের হাসি হাসলো আদ্র, গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুলি অযোগ্য গ্রাম্য মেয়ে, আমার জন্য পারফেক্ট নয়। কথাগুলো ফুপু আমার কাছে শ্রেয় মনে হলেও মেয়েটা আমার চোখে আমার নিঃশ্বাসের কারণ। কাউকে আমি আমার নিঃশ্বাস কেড়ে নেওয়ার অনুমতি দেইনি, তাকে অপমান করারও না। কথাগুলো বলে আদ্র ওয়াশরুমে চলে গেল। উত্তপ্ত একটা নিঃশ্বাস ছাড়লেন সায়রা বেগম। অর্ধেক শোনা কথা আঁকড়ে ধরে পুরোটা বিবেচনা করা একদম উচিত নয়। সায়রা বেগম তুলিকে সবটা খুলে বললেন। সব শুনে স্তব্ধ হয়ে পড়ল তুলি। পরক্ষণে প্রচন্ড জোরে কেঁপে উঠল তার হৃদয়। আদ্র রক্তাক্ত হাত দেখে চোখে টলমল করা জল গড়িয়ে পড়তে লাগলো অনবরত। সায়রা বেগমের সাথে ছুটে আসতে নিলেই হাত দিয়ে থামিয়ে দিল আদ্র। মাথা নিচু রেখে ধরা গলায় বলল, তুলির মাথার ঘোমটাটা টেনে দাও মা। বাবা কাজী সাহেবকে নিয়ে আসছেন হয়তো, ওকে একবার জিজ্ঞেস করো তো পূর্বকে বিয়ে করতে চাই নাকি আমাকে। আদ্রর এমন ব্যবহার তুলি ঠিক মানতে পারছে না। আদ্র তার সাথে রাগ দেখাচ্ছে না, কিছুই বলছে না।
কিন্তু আদ্রর না বলা আর্তনাদ তুলি শুনতে পাচ্ছে। নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে তার। সায়রা বেগম কিছু বলার আগেই তুলি দ্রুত গতিতে উত্তর দিল আদ্রকে, আমি আপনাকেই বিয়ে করব। তখনও আদ্র মাথা তুলল না। সায়রা বেগম ছেলের হাতের মুঠোয় থাকা ছুরিটার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন। নিজের রাগ দমনের জন্য আদ্র রাগটা নিজের ওপর ঝালছে। কখন যে আদ্র পাশের ঝুড়ি থেকে ছোট্ট ছুরিটা হাতে চেপে ধরেছে কেউ খেয়াল করেনি। আর করলেই কি, এতে আদ্রর রাগ তুলির উপর দিয়ে যেত, যা আদ্র নিজেই চায় না। রাফিদ সাহেব বাহিরটা সামলিয়ে তুলির বাবা মা এবং কাজী সাহেবকে সাথে নিয়ে রুমে ঢুকলো। আদ্র হাতের দিকে তাকাতে ওনার বুকটা হাহাকার করে উঠল নিমেষে। ছেলের বিন্দুমাত্র কষ্ট ওনার সহ্য হয় না। তাই তো আদ্রর জন্য তুলির বাবা মার কাছে 2 বছর আগে তুলির হাত চেয়েছিলেন। তুলির বাবা মা প্রথমে ভীষণ ইতস্ত করেছিলেন, কেননা আদ্র তুলির থেকে বয়সে 10-11 বছরের বড়। কিন্তু রাফিদ সাহেব ও সায়রা বেগমের অনুরোধ ফেলে দিতে বাধ্য হলো। শেষমেশে তুলির ইন্টার ফাইনাল পরীক্ষার পর বিয়ে হবে বলেই ঠিক করা হয়েছে। অথচ এখন আদ্র জেদ ও তুলির কান্নার কাছে হার মানতে বাধ্য হলো সবাই। বিয়েটা হয়ে গেল একদম গোপনে। ইনশিতার বিয়ের পর অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিলেন দুই পরিবার। রাফিদ সাহেব সায়রা বেগম কাজী সাহেবকে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সাথে তৌফিক সাহেবও বেরিয়ে গেলেন। আফসানা তুলির শাড়িটা ঠিকঠাক করে দিয়ে মুখ মুছে তুলিকে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই তুলি তার মার হাতটা ধরে বলল, তুমি যাও আম্মু, আমি একটু পর আসছি। ওনার হাতটা ব্যান্ডেজ করে দিয়ে চলে আসব। মেয়ের কথা শুনে মৃদু হাসলেন আফসানা। মাথায় হাত বুলিয়ে সায় জানিয়ে চলে গেল। আদ্র তখনও মাথা নিচু করে বসে আছে। হাত থেকে রক্ত ঝরছে এখনো। তুলির ভয় হচ্ছে এখন, বেশি রক্ত ঝরলে তো ক্ষতি হবে। এই লোকটা কি ডাক্তার হয়ে বুঝতে পারছে না? সায়রা বেগম ব্যান্ডেজ করতে গেলে আদ্র সাপ জানিয়েছে, আমি করে নিব মা, ইনশিতার কাছে যাও। আমি চাই না আমার বোন শূন্যতা অনুভব করুক। একটু পর আমিও চলে আসব। আর হ্যাঁ, বাহিরে যেন ঘুণাক্ষরেও কেউ বিয়ের কথা টের না পায়। আদ্রর শেষ কথাটা শুনে সবাই প্রচন্ড চমকালো। হয়তো আদ্র ভালো কিছু ভেবেই এমনটা বলছে, সবাই এটাই ধরে নিল। একে একে সবাই চলে গেল। তুলি ভীত সন্ত্রস্ত পায়ে ফার্স্ট এড বক্স নিয়ে আদ্রর সামনে এসে বসলো। কাপা কাপা হাতে আদ্র কাটা হাতটা আলতো করে স্পর্শ করতে মাথা তুলে প্রগাঢ় দৃষ্টিতে তাকালো আদ্র তুলির দিকে। প্রগাঢ় সেই দৃষ্টিতে বক্ষস্থলে তীব্রভাবে কম্পন অনুভূত হলো তুলির। কেঁদে দিল শব্দ করে। কাঁদতে কাঁদতে আদ্রর হাতে ব্যান্ডেজ করতে লাগলো। কোনো প্রকার বাধা দিল না আদ্র। তুলি হাতটা ধরে নিচ থেকে টেনে তুলে সোফায় বসালো। পাশ থেকে টিস্যু নিয়ে চোখ থেকে ঝরে পড়া অবাধ্য জলগুলো মুছে দিতে লাগলো। তুলি ভেবে কুল পাচ্ছে না, একটা মানুষ এমন কি করে হয়? তুলি মানুষটাকে আঘাত করেছে, মানুষটার অনুভূতিগুলো উপেক্ষা করছে, অস্বীকার করছে, অবিশ্বাস করেছে, তবুও তার এত যত্ন। তুলির দৃষ্টি নিবদ্ধ করলো আদ্র। আদ্র রক্তিম বর্ণের চোখে তাকিয়ে তুলি অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল, আমায় ক্ষমা করে দিন আদ্র। তুমি আমায় ভেঙে দিয়েছো তোলা। হাতের রক্তক্ষরণ দেখতে পেলেও হৃদয়ের রক্তক্ষরণ দেখার সক্ষমতা তুমি অর্জন করনি। তোমার প্রতি আমার অভিযোগ নেই, তাই ক্ষমা করার প্রশ্নই ওঠে না। তবে আমি তোমায় স্ত্রীর অধিকার দিতে পারবো না। আদ্র গম্ভীর স্বরে কথাগুলো বিষাক্ত তীরের ন্যায় তুলির বুকে ঠিক বা পাশে গিয়ে বিঁধল। সদ্য বিবাহিতা তুলির দুনিয়া থমকে গেল। আদ্র মুখে শেষ বাক্য। শূন্যতায় হাহাকার করে উঠল হৃৎপিণ্ড। কম্পিত গলায় প্রশ্ন করল, মানে? তুলির গালে এক হাত রাখলো আদ্র। চোখে রাগের আভাস থাকলেও গলার স্বর শান্ত। এক মুহূর্তের জন্য মনে হয়েছে তোমায় গলা টিপে মেরে ফেলি, পূর্বকে বিয়ে করতে চাওয়ার অপরাধে। পর মুহূর্তে মনে হলো আমি বাঁচতে চাই, আর বাঁচার জন্য তোমার প্রয়োজন। তাহলে তোমায় কিভাবে নিঃশেষ করি বলো? আমি তোমাকে ভালোবাসি তোলা। আমি তোমার যোগ্যতা দেখিনি, বরং বহু বছর আগে তোমার মধ্যে নিজের বেঁচে থাকার কারণ দেখেছি। তুমি ভালোবাসা অনুভব করলেও বিশ্বাস করার যোগ্যতা অর্জন করনি। যেদিন আমার ভালোবাসায় বিশ্বাসের যোগ্যতা অর্জন করবে, সেদিনই
স্ত্রীর মর্যাদা পাবে তুমি। এতকাল অপেক্ষা করেছি, আর একটু না হয় করব। তুলি বুঝতে পারলো আদ্রর কথাগুলোর মর্মার্থ। আজ আদ্র সঠিক, ভুল তো সে ছিল। আদ্র চলে যেতে নিলে হাত ধরে আটকে দিল, অস্পষ্ট সুরে ডাকলো, আদ্র। স্মিত হাসলো আদ্র। তুলির হাত ছাড়িয়ে কোমর আঁকড়ে ধরে নিজের মুখ বরাবর তুলে ধরল তুলির দেহটা। উথাল ঢেউ গর্জে উঠল তুলির বুক। আলতো হেসে বলে উঠল, বেশ ভালো করেছেন আদ্র। আমি তো আরো ভাবছিলাম কিভাবে আপনার বরাবর হব। একটুখানি মেয়ে আমি, যাক সুবিধা করে দিলেন ডাক্তার সাহেব। আদ্র তুলিকে আরেকটু কাছে টেনে নিল। মাদকতায় ভরপুর নীলাভ চোখ দুটো তুলির সারা মুখে বোলালো। সারা মুখ জুড়ে কিছু সেকেন্ডের ব্যবধানই লজ্জার ছাপ ফুটে উঠেছে। লজ্জা মিশ্রিত মুখখানা আদ্রর সবটুকু রাগ নিঃশেষ করে দিল। তুলির কপালে কপাল থেকে দুষ্টামির সরে বলল, যদি ফেলে দেই? জানি ফেলবেন না, তবে সুযোগ যখন পেয়েছি একটা কথা বলে দিই, যদি কখনো আর সুযোগ না হয়। তুলি কপালে ঠোঁট ছোঁয়ালা আদ্র। নড়ে চড়ে উঠল তুলি ভালোবাসার উষ্ণ ছোঁয়ায়। পড়ে যেতে নিলে আদ্রর গলা আঁকড়ে ধরল শক্ত করে। আদ্রর সম্মতি পেয়ে বুকে মুখ গুজে লজ্জা মিশ্রিত স্বরে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি আদ্র। হৃদয়ে সৃষ্ট অনলের তীব্রতা কমে এলো, প্রগাঢ় হয়ে এলো তুলির কোমরে রাখা আদ্রর হাতের বাঁধন। প্রশ্নসূচক ভঙ্গিতে আদ্রর দিকে তাকালো তুলি। শুধু হাতের বাঁধন নয়, নীলবর্ণের চোখ দুটোর দৃষ্টিও প্রগাঢ়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তুলির। আদ্র মাদকতা ময় নেশাক্ত আখিদয় নিজের চক্ষুদয় নিবদ্ধ করতেই কানে ভেসে এলো আদ্র ঘোর লাগা কণ্ঠস্বর, তুমি সর্বনাশী। সর্বনাশী শব্দটা তুলির কর্ণবাদ হতে চোখ ছোট ছোট করে চাইল। তুলি ঠাউর করতে পারছে না সে সর্বনাশী কিভাবে হলো। মনে মনে বলল, আমি কি আদ্রর কোনো সর্বনাশ করলাম? আদ্রর সাথে আমার পরিচয় তো কয়েকদিনে, আমি কিভাবে সর্বনাশ করব? সর্বনাশ তো এই লোক করেছে, আমার ছোট্ট মনটা এলোমেলো করে দিল। তুলির ভাবান্তর দৃষ্টি দেখে আদ্রর ঠোঁটের কোণে রহস্যময় হাসি স্ফুটিত হয়েছে। মেয়েটার মনে নিশ্চয়ই সর্বনাশের বর্ণনা ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে, নয়তো মনে মনে আদ্রকে বকছে। তুলিকে নিচে নামিয়ে আদ্র নিজের চুলগুলো পিছনের দিকে ঠেলে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবিটা ঠিক করলো। হাতের ঘড়িটা টেবিল ওপর থেকে তুলে হাতে পরে নিল। আহাম্মকের মতো আদ্রর কর্মকাণ্ডখানা নিষ্পলক দেখতে লাগলো তুলি, যা আদ্রর দৃষ্টি এড়ায়নি। আয়নাতে তুলির প্রতিবিম্ব ও চিন্তিত মুখখানা স্পষ্টত। তুলি এক নাগারে বিড়বিড় করছে, আমাকে সর্বনাশী বলল, কিন্তু কারণ বলল না। ডাক্তার সাহেবের মাথায় হাজারো ব্যাচ, কিন্তু আমার কি হবে? আমি তো সহজ সরল, হালকা পাতলা, কোমল তুলা। আদ্র দ্রুত গতিতে হেঁটে এসে তুলির দিকে ঝুঁকে পড়ল। অন্যমনস্ক তুলি আচমকায় আদ্রকে নিজের এতটা কাছে অনুভব করতেই পিছনের দিকে ছিটকে পড়ল। বাঁকা হাসলো আদ্র। টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা উঠিয়ে ডকডক করে সবটুকু খেয়ে নিল। তুলির দিকে চেয়ে ভ্রু উছিয়ে মৃদু ধমকের সুরে বলল, এদিকে এসো। নিশ্চুপ হয়ে দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়েছিল তুলি। ধমকের চোটে দৌড়ে এসে আদ্রের সামনে উপস্থিত হলো। আমতা আমতা করে বলে উঠল, আমাকে ডাকছিলেন? তুলির ব্রোকা প্রশ্নে আদ্র চোখ রাঙিয়ে বলল, না, আমার বউকে ডেকেছি। কেন? আদর করার জন্য। তুলির একদম কাছে এসে কথাটা বলে উঠল আদ্র। লজ্জায় রাঙা হয়ে উঠল তুলির সারা মুখ। আদ্রর বেহায়াপনা লাগামহীন বাক্যে চঞ্চল মনে জড়তা সংকোচ এসে ভিড় জমালো। থরথর করে কাঁপছে পা দুটো। আদ্র হাত বাড়িয়ে কপালে ছড়িয়ে পড়া চুলগুলো কানের পেছন গুজে দিল। হাঁটু মোড়ে তুলির শাড়ির কুচি গুলো ঠিক করে দিতে দিতে নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, ছোট্ট একটা চুমু খেতে পারি তোমার নাভির পাশের কুচকুচে কালো তিলে? শরীরের রন্ধে রন্ধে শিহরণ অনুভব করলো তুলি। দেহের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গিয়েছে ইতিমধ্যে। মুখে হাতুড়ি পেটা শব্দ বেরিয়ে চলছে, যা আদ্র কর্ণকুহুরে প্রতিধ্বনিত হচ্ছে অবলীলায়। কতটা সহজে এমন একটা প্রশ্ন ছুড়ে দিল আদ্র। সে কি অনুভব করতে পারছে তুলির হৃদয়ের গহীনে হওয়া তোলপাড়?
তুলি বুঝতে পারছে না আদ্র অনুমতি চাইলো নাকি তুলির হৃদয়ের অস্বাভাবিক ওঠানামা বাড়িয়ে মেরে ফেলার উদ্দেশ্যে মারণাস্ত্র নিক্ষেপ করলো। নিজের বইয়ের কাছ থেকে অনুমতি চাইছে আদ্র, বিষয়টা তুলিকে ভাবাচ্ছে। কিছু মুহূর্তে অতিবাহিত হতে না হতে ভাবনার সুতো ছিল আদ্র গম্ভীর সুরে। জবাবের অপেক্ষা করছি তুলা। তুলি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো আদ্রর দিকে। আদ্র যা বোঝার বুঝে গেল, বেজা উষ্ঠতয় ছুঁয়ে দিল গভীর ভাবে। দু চোখ বুঝে এলো তুলির, রাশভারী পলক ছুঁয়ে এক